কস্টিং টেকনিক গুলো যেগুলো আমাদের সিলেবাসে আছে সব শেষ করছিলাম। টেকনিক যেটা টেকনিক বলতে সবাই জানেন ভালো করে যে কোন কম্পোনেন্ট অ্যাড হয়ে ইউনিট কস্ট আসছে সেই টেকনিক। আমরা টেকনিক পড়লাম করা 3টা পড়লাম, ফুল কস্টিং 2টা পড়ছি, একটা ট্রেডিশনাল যেটা কনভেনশনাল বা অ্যাবজর্ব কস্টিং বলে, আরেকটা পড়ছি কি কি পড়ছি বলেন? এবিসি কস্টিং। হ্যাঁ কোনটা? আরেকটা এবিসি, রাইট। হ্যাঁ তার একটা এবিসি কস্টিং, রাইট। দেখেন আমরা কস্টিং টেকনিক এ পর্যন্ত পড়লাম। টেকনিক গুলো পড়ছি আমরা, দেখেন ফুল কস্টিং টেকনিক একটা পড়লাম কনভেনশনাল বা ট্রেডিশনাল যেটা বলে, ট্রেডিশনাল এর নাম হলো আমরা বলি অ্যাবজর্পশন, ঠিক আছে। আর একটা কন্টেম্পোরারি টেকনিক, সেটা আমরা বলি এবিসি, ঠিক আছে। আরেকটা কস্টিং করছে মার্জিনাল কস্টিং একটা, টেকনিক এটা পড়ছে আমার চ্যাপ্টার 4-এ, ঠিক না? চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 3 এগুলো আছে, 3 এটাও এই চলছে, এরপর কমপ্লিট, ঠিক আছে। জি স্যার। ফাইন। জি স্যার। টেকনিক আপনাদের সিলেবাসে এই 3টাই আছে। এমনি কস্টিং, যেহেতু কস্টিং অনেক অনেক বইতে অনেক রকম আছে, যেহেতু এটা দিস ইজ নট অ্যাকাউন্টিং না, যার জন্য অনেক কোম্পানি অনেকভাবে এটা ইউজ করে, নিজেদের মধ্যে কাস্টমারকে তৈরি করে। যাই হোক, আমাদের জেনারেলাইজ যেগুলো পড়ি আমরা এগুলো পড়ছি আমরা সিলেবাস। দেন আমাদের একটা পার্ট আছে যে ইউনিট কস্টের জন্য কস্টিং মেথড। আমরা বলতে হবে ইউনিট কস্ট বের করতে গেলে দুটো জিনিস আমাদের টেকনিক গুলো আমাদের লাগবে, যে কস্টিং টেকনিক এবং কস্টিং মেথড, দুটো জিনিসই লাগবে আমরা বলছিলাম, তাই না? কস্ট টেকনিক জিনিসটা আমরা বলছিলাম, টেকনিকটা হলো মিন করে একটা ইউনিট কস্ট কি কি কম্পোনেন্ট অ্যাড হয়, তাই বলছিলাম না, কি কম্পোনেন্ট অ্যাড হয়। যেমন ফুল কস্টিং এ যে কনভেনশনাল কস্টিং এ আমরা কি কি দেখছিলাম, অ্যাড হয়ে গিয়ে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, তারপরে ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্স, তারপরে ফ্যাক্টরি ওভারহেড। হ্যাঁ রাইট। তার মানে দেন কনভেন্স কস্টিং, যেটা অ্যাবজর্পশন কস্টিং, সেখানে এই 4টা জিনিস অ্যাড হয়ে ইউনিট কস্ট আসে কম্পোনেন্টগুলো, তাই না? হোয়ারএজ আমরা যখন মার্জিনাল কস্টিং করে দেন, খেয়াল করে দেন মার্জিনাল কস্টিং ও ভেরিয়েবল কস্টিং যেটা বললাম, সেখানে খেয়াল করেন এই 3টা আসছে, সমস্যা নাই কম্পোনেন্ট, আর শুধুমাত্র ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ভেরিয়েবল ওভারহেড। স্যার আসসালামু আলাইকুম। স্যার হালিম ভাই। হ্যাঁ হালিম ভাই, কি অবস্থা? স্যার একটু পারমিশন চাই, একটু আসি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? স্যার স্যার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। সব ভালো? স্যার তো আমাদের ভুলেই গেছে, এখন তার দেখা সাক্ষাৎ করে না, মাঝে মধ্যে আসে। ভুলি নাই, এই যে আসলাম। স্যার কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আমি আমারে দেখতে পাচ্ছি না, আমার দেখার দরকার নাই। আমি একটু এক কথা বলি। আমাদের শ্রদ্ধেয় সাইদ স্যার আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ।
বড় মানুষ যে মন দিয়ে ক্লাস করেন। আর আমি একটু রিকোয়েস্ট করি, আগে আসল কথায় আসি, যে আজকে হয়তো একটু ছাত্র কম হবে আমার সৈয়দ সাইদ স্যার, কারণ 3 দিন ছুটি, তো 2 দিন ছুটি, 3 দিন ছুটি সরকারি, অনেকে হয়তো বাড়ি টাড়ি বা এসে যাবে। যাই হোক, যে যেখানে থাকেন লিঙ্কটা এইভাবে রাখেন যাতে ক্লাসটা আপনি যাতে হিয়ার, যেখানে বাসে থাকেন বা এই জন্য গ্রুপ বা ইয়েতে যারা আছেন এই জায়গায় একটু রিকোয়েস্ট করবেন। অর্থাৎ মাই কি বলে যে এক্সপেকটেশন ইজ হিয়ার দ্যাট ইউ অল জয়েন, কারণ সাইদ স্যারের একটা ক্লাস ছুটে গেলে এই ম্যাটেরিয়ালস এবং এই যে প্রত্যেকটা জিনিস হাতে কলমে শেখানো, এটা তো হবে না রে ভাই, এত সোজা নয়। অনেকে যারা অন্যান্য ডিসিপ্লিন তাদের লেগে থাকতে হবে। আচ্ছা, আমি এই একটা রিকোয়েস্ট করলাম। সেকেন্ড, আরেকটা জোর রিকোয়েস্ট থাকবে, আরেকটা 18 তারিখে আমাদের স্টুডেন্ট সামিট। সাদ্দাম স্যার বলেন। ইমতিয়াজ দাদা, সবগুলো একটু গ্রুপে ইয়ে দিবেন, গ্রুপে এককভাবে দিবেন, গ্রুপে যাতে একটা একটা করে, যেমন আমি জরুরি যে জিনিসগুলো আপনাদের বিসিসি তে দিই যাতে এককভাবে পান। এককভাবে যখন কেউ কিছু পাবেন ভাববেন যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যেমন জি স্যার। আমাদের শিক্ষা উপমন্ত্রী আসতেছেন কখন, সকাল 10টায় ভার্চুয়ালে। ওই জন্য আমাদের সাদ্দাম আছে, সোহেল রানা, গোলাম জিলানি, তাসলিমা, সবাই যারা যারা যে যার আঙ্গিকে সকাল 10টা থেকে একটা কুইজ প্রতিযোগিতা আছে, আবার ওই জায়গায় পুরস্কারও আছে। তো মাননীয় মন্ত্রী আসবেন, ব্যারিস্টার মহিবুল নওফেল স্যার আর কি, মানে আমাদের অনারেবল ডেপুটি এডুকেশন মিনিস্টার। ওকে, উনি আমাদের চিটাগাং এর স্যার। তো হ্যাঁ, এই জন্য ভালো ইয়াং। আর আরেক হলো যে আমাদের 4টা ভিসি আসতেছে, বড় বড় মানুষ, ভাইস চ্যান্সেলর। তো এই জন্য অবশ্যই আই রিকোয়েস্ট যারা আছেন এই জায়গায়, আমার সব ছাত্রকে আমার রিকোয়েস্ট থাকবে, একটাও যেন ওই 9:30টার সময় সবাই, আর ওখানে তো আপনাদের প্রাইজও আছে, কুইজ টুইজে অংশগ্রহণ করবেন। বড় বড় মানুষদের আমার ইনস্ট্রাকশন শুনবো, এবং সবাই আমরা থাকবো, আমাদের শ্রদ্ধেয় সকল শিক্ষককে আমরা আমন্ত্রণ জানাবো এবং ছাত্রদের। এটা হলো স্টুডেন্ট সামিট, মানে স্যারেরা কথা বলবেন, দেশের শিক্ষাবিদরা, যারা সরকারি নীতি নির্ধারক, শিক্ষা মন্ত্রণালয়, আমাদের অনেক দাবি দাবা আছে। এই জন্য এজ এ পার্ট অফ ইউ এন্ড মাই রিকোয়েস্ট, এটাতে যদি আপনারা না থাকেন, ইয়ে না হোক, আল্লাহ না করুক, আমার ইমেজে টাচ করবে। ইউ আর মাই কি বলে যে প্রাউড, এন্ড অলসো আই ফিল প্রাউড অল আপন ইউ। এই জন্য আমার রিকোয়েস্ট যেটা হলো যে সবাই থাকতে হবে। আমি কিন্তু এটা আমার পার্সোনালি ইয়েতে রিকোয়েস্ট করলাম, কারণ ওখানে ছাত্র বেশি যত হবে তত তারা খুশি হবেন, এমন না হয় যে ছাত্র কম হয়। তো আমার মেইন আপনার রিসোর্স বলি সেটাই হলো আপনারা। কারণ কি, পরীক্ষা যারা হয়ে গেছে ওদের ভ্যালু অত কম থাকবে, কিন্তু আপনাদের তো সামনে পরীক্ষা আছে, আপনাদের অনেক এক্সপেকটেশন আছে। এই জন্য ইউ আর দ্য জিস্ট, বিশেষ করে আমাদের প্রায় 400 জনের মতো যে রানিং ব্যাচ, তারপরে অন্যান্য আন্ডার গ্রাজুয়েট লেভেলের, এবং আমি সাইদ স্যারকেও বলবো, স্যার সময় থাকলে একটু লিঙ্কে থেকেন, আর লিঙ্ক দিয়ে দিব, কালকে সারাদিন এই কাজই করবো। আর আমরা স্যার জুমে ওইটা লিমিট থাকবে? হ্যাঁ, লিঙ্ক দিয়ে দিছি তো স্যার, মানে ঢোকার লিমিট থাকবে, মানে কিছু আগে যে প্রোগ্রামটা হয়েছিল দেখা গেছে তারা এটা আগে আপনারা, পরে অন্যরা, ওইটা আমরা করে ফেলবো। এই জন্য আগে 9:30 ঢুকবেন আপনারা। জি স্যার, আমরা লিংক পাইছি। 9:30 জন্য আমি লিখে দিচ্ছি, আপনারা হলো 9:30, পরে লিঙ্ক পাবেন না আবার। এই জন্য 9:30 আপনারা ঢুকবেন, এইটা মূলত আপনাদের ফার্স্ট প্রায়োরিটি ভাই বোনেরা, কারণ ওনারা তো আগে ক্লাস করছেন, টিয়ে করছেন, আপনারা তো নিউ ফ্রেশার বলে, এর জন্য আপনাদের অনেক কিছু আছে, আর ওনারা 2-1 সেশন ক্লাস করছেন, জানেন, বিষয়টা জেনে গেছেন। নতুন মানুষরা আসতেছেন, যারা আন্ডার গ্রাজুয়েট আছে তাদের গ্রাজুয়েট কেমনে করা যায়, অনেক কিছু আছে। এই জন্য আমি সবাই, এখানে কোনো ক্যাপ্টেন নাই, সবাইকে রিকোয়েস্ট করলাম অবশ্যই যেন যারা ক্লাসেও মাঝে মধ্যে আসতে অসুবিধা, লিঙ্কে যেন থাকে, তারা যেন শুনে, কারণ এটা একটা প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে যে হালিম সাহেবের ছাত্ররা আসে না, না হয়। জি স্যার, আমরা স্যার পার্সোনালি যোগাযোগ করব ইনশাআল্লাহ, যেন সবাই যেন অ্যাটেন্ড থাকে ইনশাআল্লাহ। বিশেষ করে দাদা, আমার যে এখানে প্রায় 400 জনের মতো ছাত্র, এরা যেন সবাই থাকে।
তাহলে আই উইল বি হ্যাপি। অন্যরা আসুক না আসুক। জি স্যার, আপনার কথা ইনশাআল্লাহ সবাই শুনবে, সবাই থাকবে ইনশাআল্লাহ। এবং আমাদের আমাদের কি কতদিন আমাদের বন্ধ খালি কালকে বলে দিই ন্যাশনাল হলিডে। হ্যাঁ, মানে ভিক্টোরি ডে তো বিশাল ব্যাপার, রেড লেটার ডে বলে ফ্রেজে, নাউন ফ্রেজ। তো এই 21শে ফেব্রুয়ারি, তারপরে 16ই ডিসেম্বর, আর একটা কি জানো, 26শে মার্চ, কালকে কি আইসিটি প্রোগ্রাম আছে? এগুলো বন্ধ, সব বন্ধ। সারা বাংলাদেশ ইয়া থাকবে কালকে। এটারে কি বলে, গৌরবে থাকবে, আনন্দে থাকবে, অনেক কষ্টের বিনিময়ে। জি স্যার, অনেক ভালো হয়েছে স্যার। কালকে ক্লাস নাই, ওই জন্য শিডিউল দেই নাই। হ্যাঁ, শিডিউল শুক্রবারে হবে। তাহলে আমি শেষ করি। আমাদের ভালো ক্লাস, ভালো টিচার, স্যারও থাকবেন ইনশাআল্লাহ। স্যারও তো গভর্নমেন্ট সিনিয়র ম্যানেজমেন্ট অফিসিয়াল, এফআরসি এবং আমাদের অর্থ মন্ত্রণালয় এডিশনাল সেক্রেটারি নেন। এই জন্য আমি দেখেন না স্যারের কমিশনার স্যারকে, এক্সিকিউটিভ ডাইরেক্টর, এডিশনাল সেক্রেটারি লেভেল, কমিশনার লেভেল। তো এই গেল, ক্লাস ভালো হচ্ছে। আর আমি একটু রিকোয়েস্ট আবারও করে যাই, সাইদ স্যারের ক্লাস মিস করেন না, কারণ এরকম ডকুমেন্টারি করাবে না। এইভাবে লিখে লিখে ক্লাস কেউ করে না, আমি তো বানিয়ে কথা বলি না। এই জন্য আজকে একটু কম হবে। এই অলসো রিয়ালাইজ একটু সুযোগ সুবিধা কেউ হয়তো থাকবে, সব মাইরে দেখে নাই, কালকে যেহেতু ক্লাস নেই। কিন্তু নেক্সট ডে এটা কভার করে নিয়ে রেকর্ড গুলো সব নিবেন, সরকার ভাই দিয়ে দিবে। এই গেল। আর স্যার একটু রিলিজ দিবেন, স্যারের প্রতি দোয়া রাখেন আমার জন্য, স্যার এসে ক্লাস নিতে পারে। এই গেল, আর কথা নাই। তাহলে আই অলসো এক্সপেক্ট এন্ড প্রে, এক্সপেক্ট টু ইউ এন্ড অলসো প্রে টু মাই অলমাইটি, যেন এটা ফ্রুটফুল হয়। ইয়েস স্যার। আর কিছু বলার আছে? বিদায় নেই। লিংক স্যার, কিছু বলার নাই। নো স্যার। লিংক একজন না পেলে আরেকজনকে পাস করে দিবেন। আল্লাহ হাফেজ ভরসা। আর কাল একটু আসসালামু আলাইকুম স্যার। নেই, একটু রেস্ট নেই, কাজকর্মে থাকি, এই থাকি। আর ভালো থাকেন। টাইম ফর ইউর এস্টিম ফ্যামিলি অর রেসপেক্টেড ফ্যামিলি। আল্লাহ হাফেজ। আমি বিদায় নিচ্ছি, কারণ আমি আমার নিজেরই দেখতে পাই নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। বিথি আপু কি ল্যাপটপে ক্লাস করতেছেন? আচ্ছা, আমরা না, হ্যালো স্যার। জি স্যার, আছি আমরা। হ্যাঁ, জি স্যার বলেন। স্যার, আছি আমরা। দেন আমরা লাস্ট ক্লাসে একটু সাদ্দাম ভাই বিথি আপুকে পোস্ট করে দেন, বিথি আপু ক্লাসটা রেকর্ড করুন। না ভাই, আমি তো মোবাইলে, আমি ল্যাপটপ আনিনি তো আজকে। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। সাদ্দাম ভাই করুক। ঠিক আছে স্যার, শুরু করেন আপনি। দেখেন, আমরা দেন কনভেনশনাল কস্টিং এ ডাইরেক্ট কস্টে পারতো দেন সিম্পল। দেখেন অনলি ফ্যাক্টরি ওভার যে ফিক্সড এখানে আসছিল, এখানে আসে নাই। তার মানে কম দেখেন, আমরা যদি দেখছি কম্পোনেন্ট, তার মানে কস্ট টেকনিকের কম্পোনেন্ট কি কি আসে ভিতরে, কি কি অ্যাড করে ইউনিট আসে, এটা কস্ট টেকনিক বলে, তাই না? এবিসি আমরা যখন পড়ছি, আমরা এবিসি তখন কিন্তু খেয়াল করে দেখেন, আমরা ম্যানুফ্যাকচারিং কিছু দেখিনি আমরা তখন। এভরিথিং কস্ট, সমস্ত ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে একেবারে কাস্টমার সমস্ত কস্ট কিন্তু এবিসির ভিতরে আসছে। তার মানে টেকনিক গুলো অনলি কিন্তু কম্পোনেন্ট দিয়ে, অর্থাৎ ডিল করে কি কম্পোনেন্ট আপনার ইউনিট কস্টে অ্যাড হয়, এটাই হলো টেকনিক। বাট মেথডটা কি তাহলে? তাহলে খেয়াল করে দেখেন, ইউনিট কস্ট বের করার টেকনিক যদি না জানেন আপনি, কস্ট টেকনিক, তাহলে কিন্তু ইউনিট কস্ট বের করতে পারবেন না। ঠিক আছে, টেকনিক না জানলে ইউনিট কস্ট বের পারবেন না। এখন আপনি যদি কস্টিং মেথড আর টেকনিক সাথে মেথড জানতে হবে, বুঝছেন? কস্টিং মেথড, কস্টিং মেথডস না জানলে আপনার ইউনিট কস্ট বের করতে পারবেন না। মেথড জিনিসটা কি ডিল করে, মেথড জিনিসটা কি এবং কি ডিল করে প্রথম বুঝতে হবে। মেথড শিখবো আমরা। এতে হলো মনে করেন চেয়ার বানাবেন আপনি, ঠিক আছে? চেয়ার ইজ কস্ট অবজেক্ট। চেয়ার বানাবেন, চেয়ারের ভিতরে আমি টেকনিক ঠিক করলাম, মনে করেন আমি কনভেনশনাল কস্টিং বা অ্যাবজর্পশন কস্টিং করবো আমরা। তাহলে কি কি যাবে, ম্যাটেরিয়াল, লেবার, এগুলো যাবে আমি জানি। তাহলে টেকনিক জানে, টেকনিক আমি ঠিক করলাম যখন, তখন বুঝলাম আমরা এই কম্পোনেন্ট গুলো শেয়ারের মধ্যে আসবে। ঠিক আছে, ওকে ফাইন।
তাহলে কথা এইটুকু কম্পেয়ার করলাম, কিন্তু কথা হলো যে জিনিস লাগবে আমার, আপনার এই কস্টগুলো যখন দেন ম্যাটেরিয়াল লেবার কস্টগুলো, এই কস্টগুলো ইনকার হবে সবগুলো কি একবারে একই সময় সবগুলো ইনকার হয়? সব কস্টগুলো খরচ কি সব একসাথে হয়ে যায়? হয় না, হয় সব একসাথে তো হয় না, সব হয় না, এক সময়। জি স্যার। এক সময় হয়, রাইট, ভেরি গুড। তার মানে কি আপনার কস্ট গুলো হয় স্টেপ বাই স্টেপ, তাই না? এক স্টেপে একটা কস্ট আসে, আবার আরেক স্টেপে আরেকটা কস্ট আসে, হ্যাঁ, বিভিন্ন স্টেপ, কাজ যত আগায় স্টেপ বাই স্টেপ বিভিন্ন কস্ট গুলো অ্যাড হয়ে হয়ে আলটিমেটলি প্রোডাক্টটা বের হয়। ঠিক আছে, ক্লিয়ার? স্টেপ, তার মানে আপনার একটা স্টেপ আপনি আগান তখন এখানে আপনার কস্ট আসে, হ্যাঁ, আবার একটু স্টেপ গেলেন, যদি ফর এক্সাম্পল প্রথম স্টেপ মনে করেন কাঠ নিয়ে আসলেন ইয়ে থেকে, ওয়্যার হাউস থেকে, কাঠের কস্ট অ্যাড হবে। তারপর আবার কি করেন, কাঠ থেকে আপনাকে মনে করেন কাটা আরম্ভ করলেন, এই যে মিস্ত্রি কাটিয়ে আরম্ভ করলে মিস্ত্রির যে ডাইরেক্ট কস্টটা অ্যাড হলো, দেখছেন, খেয়াল করেন, অ্যাড হলো। এভাবে কিন্তু আপনি খেয়াল করে দেখেন এই কস্ট গুলো একটার পর একটা অ্যাড হচ্ছে, কিন্তু একটা স্টেপ আগাচ্ছে, একটা অ্যাড হচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আলটিমেটলি যখন ফিনিশ হবে, খেয়াল করে দেখেন, ফিনিশ হবে তার কোন কোন কস্টগুলো আসবে আমি জানি এখান থেকে ভালো করে, হ্যাঁ, কি আসবে, বাট কখন কতটুক লাগতেছে এটা কিন্তু কখন বুঝতে পারবো, যখন সমস্ত স্টেপ শেষ হয়ে যাবে তখন বুঝবো, তাই না? ঠিক আছে, তাহলে বুঝবো। তাহলে যে কোনো ম্যানুফ্যাকচারিং সিস্টেম বা সার্ভিস অর্গানাইজেশনের মধ্যে আপনি কস্টিং স্টেপ না বুঝেন, আপনি কস্ট গুলো কাজের স্টেপ, কাজ কিভাবে কমপ্লিট হয় স্টেপ যদি না বুঝেন, কস্ট কখন কিভাবে অ্যাকুমুলেশন হবে স্টেপ বুঝবেন না। বুঝবেন না বুঝে যাবে। আপনি যদি না জানেন একটা চেয়ার কিভাবে তৈরি করতে হয়, স্টেপ বাই স্টেপ না জানেন, হ্যাঁ, তাহলে আপনার কস্ট কিভাবে ইনকার হবে বুঝতে পারবেন না? বুঝতে পারবেন না। তার মানে কি আপনি কস্ট অ্যাকুমুলেশন যে প্রসিডিউরটা, স্টেপ গুলো ডিপেন্ড করে আপনার কাজটা প্রোডাক্টের উপরে, ন্যাচারাল প্রোডাক্টের উপরে, হ্যাঁ। অর্থাৎ আপনি চেয়ার তৈরি করার যে প্রসেস, আর আপনি মনে করেন তেল তৈরি করবেন, হ্যাঁ, মানে ক্রুড অয়েল, মানে পেট্রোল তৈরি করবেন, পেট্রোল তৈরি করার প্রসেস আর চেয়ার তৈরি করার প্রসেস এক না ডিফারেন্ট? জি না স্যার, এক হবে না, ডিফারেন্স এক হবে না। সিমিলার ওয়েতে আপনি যদি একটা ওয়েট ফার্মে একটা ওয়েট অ্যাসাইনমেন্ট করেন, ওয়েট অ্যাসাইনমেন্টের কাজ আর একটা চেয়ার তৈরি করার কাজ কি স্টেপ বাই স্টেপ একরকম? জি না স্যার, ভিন্নতা। তাই এই স্টেপ বাই স্টেপের প্রসেস গুলো, হ্যাঁ, ডিপেন্ড করে, মানে কাজটা যে আউটপুটটা আপনি করবেন, আপনি সেই কাজটা স্টেপ বাই স্টেপ প্রসেসের উপর ডিপেন্ড করে আপনি কস্ট গুলো কিভাবে অ্যাকুমুলেট হবে, ইনকার হবে। ক্লিয়ার? এটা ক্লিয়ার? তাহলে আপনার যেহেতু প্রোডাক্ট গুলো, আমরা যে প্রোডাক্ট তৈরি করি, প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করি, সেই প্রোডাক্ট ন্যাচারাল ডিফারেন্ট, একটা ডিফারেন্ট। চেয়ার তৈরি করার সাথে আপনার কি বলে, আপনার যদি পাওয়ার জেনারেট করেন ডিফারেন্ট, আবার যদি আপনি মানে তেল তৈরি করেন ডিফারেন্ট প্রসেস, আবার ঘি তৈরি করেন তার ডিফারেন্ট প্রসেস, আবার যদি আপনি সিএ ফার্মে একটা ওয়েট অ্যাসাইনমেন্ট করেন ডিফারেন্ট প্রসেস, প্রতিটা কাজের প্রসেস ডিফারেন্ট, তাই না? তাহলে যেহেতু প্রসেস ডিফারেন্ট, তাই কস্ট অ্যাকুমুলেশন ডিফারেন্ট হবে। আপনি যদি প্রসেস না জানেন তাই কস্ট করতে পারবেন। যেমন এক্সাম্পল মনে করেন আপনি সিএ একটা ওয়েট অ্যাসাইনমেন্ট করবেন, হ্যাঁ, ওয়েট অ্যাসাইনমেন্ট করতে যে আপনি যদি কস্টিং বের করে চান যে আমি ওয়েটটা শেষ করতে কত কস্ট ইনকার হবে, তাহলে দেখেন আপনার কি করা লাগবে, আপনি বুঝতে হবে প্রথম শেষ পর্যন্ত কি কাজ করা লাগবে, এবং সেখানে কি ধরনের রিসোর্স, ম্যান পাওয়ার, মানে ম্যান পাওয়ার, এখানে মানে ম্যানেজার কত ঘন্টা সময় দেওয়া লাগবে, তারপর ডাইরেক্টর কত সময় লাগবে, পার্টনার কত ঘন্টা সময় দেওয়া লাগবে, কোন লেভেলে সময় দেওয়া লাগবে। আপনার মনে করেন একটা ওয়েটে পার্টনার কি প্রথমে কি ওইটা সময় দেয় না সে সময় রিভিউ করে, পার্টনার রিভিউ করে সময় কখন দেয়? ওই অ্যাসাইনমেন্টে প্রথমে একদম দেয় নাকি শেষে দেয়? শেষে দেয়, তাই না? তাও ডিপেন্ডিং অন দ্য ওই অ্যাসাইনমেন্টে, যদি ক্রিটিক্যাল করে অ্যাসাইনমেন্ট থাকে অনেক সময় দেখা যায় যে পার্টনার প্রথমেই কিন্তু সময়, ক্রিটিক্যাল নিউ অ্যাসাইনমেন্ট থাকে
অনেক সময় পার্টনারদের প্রথমে দেখা যায় ম্যানেজার ওদের ব্রিফ করে কি পার্টনার অনেক সময়, তাই না? তা ডিপেন্ড স্যার। করে, হ্যাঁ ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে আপনার আউটপুটের উপরে, অ্যাসাইনমেন্টের উপরে, কাজটার উপরে। যে কোনো কাজে দেখবেন, যে কোনো কাজে স্টেপ বাই স্টেপ প্রসেস গুলো ডিফারেন্ট, আর স্টেপ বাই স্টেপ প্রসেস যে ডিফারেন্ট হয়, কস্ট অ্যাকুমুলেশন এক হবে না ডিফারেন্ট হবে? কি এক হবে না ডিফারেন্ট হবে বলেন? Different হবে। ডিফারেন্ট হবে। এই যে কস্ট অ্যাকুমুলেশন প্রসেস, হ্যাঁ কস্ট অ্যাকুমুলেশন প্রসেস তাকে বলে কস্টিং মেথড। অর্থাৎ কস্ট গুলো কিভাবে অ্যাকুমুলেশন হয় স্টেপ বাই স্টেপ প্রসেস হয়ে, সেটা বলে কস্টিং মেথড। এক্সাম্পল মনে করেন, যেটা বললাম আপনার সিএফআরএ মনে করেন, জাস্ট চিন্তা করেন যে ফার্মে আছেন, সিএফআরএ মনে একটা ওয়েট অ্যাসাইনমেন্ট আপনাকে দিয়েছে, তাই না? ওয়েট অ্যাসাইনমেন্টে আপনি মনে করেন অ্যাসাইনমেন্ট দিল, এখন ওয়েট অ্যাসাইনমেন্ট আপনি যদি না জানেন কোন 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 স্টেপের পর কোন স্টেপ হবে, কোন স্টেপে আপনার কত রিসোর্স লাগবে, কোথায় পার্টনার সময় লাগবে, কোথায় ডাইরেক্টর সময় লাগবে, কোথায় আপনার রিভিউ পার্টনার সময় লাগবে, কোথায় আপনার ম্যানেজার সময় লাগবে, কোথায় সিম্পল ওই স্টাফের সময় লাগবে, কয়জন লাগবে, এটা না জানেন তাহলে কি আপনার কস্টটা বের করা সম্ভব পারবেন? এক মিনিট বের করতে পারবেন আপনি? কস্টিং করতে পারবেন এটা? কত কষ্ট না স্যার, পারবো না। পারবেন না। তার মানে কি পারবো না, স্যার। আপনার কস্টিং করতে গেলে প্রথম লাগবে যে ন্যাচারাল প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং প্রসেস লাগবে, নাম্বার 1, এন্ড দেন মানে প্রসেসের সাথে লিংক করে আপনার স্টেপ বাই যে স্টেপে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা হবে সেই স্টেপ অনুযায়ী আপনার ইউনিট কস্ট আসবে, মাদার কস্ট অবজেক্টের কস্টিং বের করতে হবে। তাহলে কস্টিং মেথড বা স্টেপ প্রসেস ছাড়া ইউনিট কস্ট বের করা সম্ভব না? সম্ভব না? সম্ভব বলেন দেখে? কি সম্ভব? বুঝেন নাই? আমি এতক্ষণ যা বললাম স্টেপ বাই স্টেপ প্রসেস না জানলে ইউনিট কস্ট বের করতে পারবেন কোন একটা কস্ট অবজেক্টের? জি না, জানতে হবে আগে। হ্যাঁ, যেমন আমি সিম্পল এক্সাম্পল দিলাম, আপনার ওয়েট অ্যাসাইনমেন্ট আপনি যদি না জানেন কোন কাজের পর কোন কাজ করা লাগবে, এবং কোন কাজে কার কত সময় দেওয়া লাগবে, কত রিসোর্স লাগবে না জানেন, আপনি ওয়েট অ্যাসাইনমেন্টটার আপনি ইউনিট কস্ট বের করতে পারবেন? কস্ট কস্টিং জি না। তাহলে খেয়াল করে দেন, এই যে এইটাকেই বলে স্টেপ বাই স্টেপ প্রসেস যে কাজটা হয় এবং সেই কাজ অনুযায়ী হয়, কস্ট অ্যাকুমুলেশন হয়, এটাকেই বলে কস্টিং মেথড। আর টেকনিকটা হলো কম্পোনেন্ট গুলো, হ্যাঁ কোনটা কস্ট ইউনিট করে আসবে। তাহলে টেকনিক কম্পোনেন্ট বললাম, টেকনিক ছাড়া যেমন ইউনিট করে বের করা সম্ভব না, মেথড ছাড়াও কিন্তু ইউনিট করে বের করা সম্ভব না বলে দেখে? সম্ভব না স্যার। টেকনিক মেথড তার মানে আপনি ইউনিট করে বের করতে হলে টেকনিক মেথড দুটোই আপনি জানতে হবে, তাই না? টেকনিক গুলো আমরা গত ক্লাসে শেষ করছি, সব ক্লাস শেষ করে টেকনিক গুলো আমরা শেষ করছি। টেকনিক গুলো সম্বন্ধে সব ধারণা ক্লিয়ার তো? বলেন কনসেপ্ট ক্লিয়ার? টেকনিক গুলো সম্বন্ধে আগে লাস্টে শেষ করলাম আমরা। জি স্যার, ক্লিয়ার। টেকনিক মাথা রাখবেন, ফুল কস্ট দুই টেকনিক, একটা হলো অ্যাবজর্পশন, একটা হলো এবিসি, আর মার্জিনাল কস্টের টেকনিক যেটা মার্জিনাল ভেরিয়েবল কস্টে একটা ওয়ান টেকনিক। এই তিনটা পড়ছি আমরা, তিনটে আমার সিরিয়াস আছে, ঠিক আছে? আচ্ছা, মেথড জিনিসটা কি? ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার? মেথড জিনিসটা কি? জি স্যার। বললাম। আচ্ছা, কস্টিং মেথড কয়টা আছে? মেথড ডিপেন্ডিং অন দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস। হ্যাঁ, দুই ধরনের কস্টিং মেথড। দেখেন আপনার কস্টিং মেথড গুলো আমরা দেখাই, আমাদের সিনাপসিস চলে যাই আমরা। দেখা যায় না সিনাপসিসে? জি স্যার, দেখা যায়। দেখেন, এই যে যা পড়ছে আমরা, যা বললাম আমি, কস্টিং টেকনিক মেথড। হ্যাঁ, টেকনিক গুলা আমরা দেখলাম ফুল কস্টিং, ভেরিয়েবল কস্টিং। ফুল কস্টিং ট্রেডিশনাল যেটা বললাম অ্যাবজর্পশন, কন্টেম্পোরারি এবিসি, আর ভেরিয়েবল কস্টিং মার্জিনাল ভেরিয়েবল। এই পর্যন্ত লাস্ট ক্লাসে এই পর্যন্ত আমাদের পড়া শেষ, ঠিক আছে? এন্ড অ্যাবজর্পশন কস্টিং জিনিসটা কি দেখেন,
রিক্যাপ করছি ডাইরেক্ট এক্সপেন্স এন্ড ফ্যাক্টরি ওভারহেড, এবিসি কস্টিং টেকনিক, কস্টিং মেথড কস্টিং মেথড আমরা বললাম ডিপেন্ডিং আপন ম্যানুফ্যাকচারিং প্রসেসটা বললাম যে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কস্টিং মেথড কি হবে ম্যানুফ্যাকচারিং প্রসেসের উপর ডিপেন্ড করে। এই কথা এগ্রি করেন এগ্রি করেন না? এই কথা লেখা আছে উপরে, এগ্রি করেন? হ্যালো, জি স্যার। হ্যাঁ জি স্যার, এটা তো এই কথাটা ডিপেন্ড করে ম্যানুফ্যাকচারিং প্রসেসের উপরে, মেথডটা এই ম্যানুফ্যাকচারিং প্রসেসের উপর ডিপেন্ড করে। যেটা বললাম যেটা বললাম যে আপনি অডিট কিভাবে করবেন ওইটার মেথডের উপরে স্টেপ বাই স্টেপ ডিপেন্ড করে কস্টিং কত হবে। ঠিক আছে? জি স্যার। এইটা দিয়েই কিন্তু আপনি এটা এমসিকিউ অ্যাড করে দিতে পারেন। এমসিকিউ এর মধ্যে এটা একটা পয়েন্ট দিয়ে দিতে পারেন, এটা রাইট না রং। ঠিক আছে? ফাইন। কস্টিং মেথড দুই মেইনলি আপনাদের বইতে মাথা রাখবেন, এটা কোনো কিছুই আপনারা যা পড়াচ্ছি আমরা কোনো কিছু কনক্লুসিভ না, কারণ এটা দিস ইজ নট আইএস বাই যে আইএসসি বাইরে কিছু নাই। তা যেহেতু ইন্টারনাল ম্যানেজমেন্ট ইস্যু তাই অনেক বইতে অনেক রকম পাবেন, এডিশনাল অনেক কিছু পাবেন। তো যেগুলো আমরা দিস ইজ ট্রেডিশনাল, যেগুলো আপনার মোস্ট কমন জেনারেল বুঝছেন টেকনিক গুলো, এগুলো বইতে আপনার বইতে যেগুলো আছে এগুলোই আমরা পড়তেছি, বইয়ের বাইরে কি যাবো না। বইয়ের বাইরে কিন্তু অনেক টেকনিক মেথড অনেক কিছু আসছে, এটা মাথায় রাখবেন। তা আমরা আমাদের বই অনুযায়ী আমরা বলতে কস্টিং দুই ধরনের টেকনিক মেথড হচ্ছে স্পেসিফিক অর্ডার কস্টিং আর কন্টিনিউয়াস অপারেশন কস্টিং। এই দুটাকে গ্রুপটা বুঝে আগে, স্পেসিফিক অর্ডার কস্টিং বলতে কি বোঝায় আর কন্টিনিউয়াস অপারেশন কস্টিং বলতে কি বোঝায়। যে যে কস্ট অবজেক্ট এটা ডিপেন্ড করে, যেহেতু বলতাম ম্যানুফ্যাকচারিং প্রসেসের উপরে, যে কস্ট অবজেক্ট বলতে বোঝায় আউটপুটটা, তাই না? যে কস্ট অবজেক্ট ইয়াটা কস্ট অবজেক্টটা ফিজিক্যালি লার্জ অ্যামাউন্টের, ফিজিক্যালি মানে তার অবজেক্ট যেটা লার্জ অ্যামাউন্ট, মোটামুটি লার্জ অ্যামাউন্টের, এবং মেইন কন্ডিশন হলো এক কস্ট অবজেক্টের সাথে আরেক কস্ট অবজেক্টটাকে ফিজিক্যালি ডিফারেন্সিয়েট করা সম্ভব, যেমন ধরেন একটা টেবিল আরেকটা টেবিলের সাথে সেপারেট করা সম্ভব না, করা সম্ভব না। এক টেবিল আর টেবিলের সাথে ফিজিক্যালি আলাদা করা সম্ভব না, করা সম্ভব না? সম্ভব, ফিজিক্যালি আলাদা করা সম্ভব। চেয়ার সাথে টেবিল আলাদা করা সম্ভব, একটা ওয়েট অ্যাসাইনমেন্ট একটা ওয়েট অ্যাসাইনমেন্ট আলাদা করা সম্ভব, তাই না? তার মানে যেহেতু আউটপুটটা আলাদা করা সম্ভব আউটপুটটাকে, তাই কস্টটাকেও সেপারেটলি আইডেন্টিফাই করা সম্ভব। যেমন আমি এক্সাম্পল বললাম, একটা ওয়েট করবেন আপনি, ওয়েট অ্যাসাইনমেন্ট দিল, মনে করেন ব্যাংকে ওয়েট অ্যাসাইনমেন্ট দিল, the bank weight assignment different from the manufacturing company weight assignment, different না আলাদা? ডিফারেন্ট, আলাদা, রাইট? তাহলে যেহেতু ব্যাংকের আদার্স কমপ্লিটলি ডিফারেন্ট কস্ট অবজেক্ট, তাই আপনি কিন্তু ওর কস্টিং গুলা স্টেপ গুলো ডিফারেন্ট, কস্ট গুলো ডিফারেন্ট, তাই না? তাহলে আপনি ব্যাংকের কস্ট অ্যাসাইনমেন্ট কতটা কস্ট হলো এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানি অ্যাসাইনমেন্ট কতটা কস্ট হলো, সেপারেট আইডেন্টিফাই সম্ভব না সম্ভব না? সেপারেটলি আইডেন্টিফাই সম্ভব হবে না হবে না? হবে স্যার, হবে স্যার, সেপারেট ভাবে। হ্যাঁ, যেহেতু আপনি জানেন যে ব্যাংকে কি কি স্টেপ লাগছে, কোথায় কোন লোক ডিপ্লয়মেন্ট হয়েছে জানেন আপনি। সিমিলার ওয়েতে আপনি ইয়েতে কি বলে এই ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ওইটে কে কয় ঘন্টা সময় দিয়েছে, কি ধরনের লোক লাগছে, এইটা সেপারেটলি আইডেন্টিফাই সম্ভব না? সম্ভব হয়, সম্ভব হয়, রাইট? এই ধরনের ইস্যুতে যে প্রসেসে কস্ট অবজেক্টে যে কস্টিং মেথড ইউজ হয় সেটা স্পেসিফিক অর্ডার কস্টিং। অর্ডার কস্টিং কেন বলা হয়? কারণ হলো এক অর্ডার থেকে এক কস্ট অবজেক্ট থেকে আরেক কস্ট অবজেক্ট ডিফারেন্সিয়েট করা সম্ভব হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অর্ডার বলতে কাস্টমার অর্ডার বোঝায় নাই, অর্ডার বলতে ম্যানুফ্যাকচারিং অর্ডার বোঝায়, বুঝছেন? অর্থাৎ একটা টেবিল বানানোর যে কি বলে জব নিল, হাতে নিল, এটা অর্ডার বোঝায়। একটা টেবিল বানানোর জব অর্ডার হাতে, এটা অর্ডার বোঝায়। হ্যাঁ, আপনি মনে করেন একটা ওয়েট অ্যাসাইনমেন্ট নিন, হাতে নিলেন ব্যাংক ওয়েট, দিস ইজ সেপারেট অর্ডার। হ্যাঁ, একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি অর্ডার নিল, দিস সেপারেট অর্ডার। এই জন্য যেহেতু একটা অবজেক্টে অর্ডার বলতে একটা সেপারেট অবজেক্ট রয়েছে, বুঝছেন? একটা অবজেক্টের সাথে একটা অবজেক্ট ডিফারেন্সিয়েট করা সম্ভব, শুধু এটাকে বলে স্পেসিফিক অর্ডার বলে। তাই এখানে অর্ডার কস্টিং যেগুলো আপনাদের বইতে আছে তিন ধরনের কস্টিং: জব কস্টিং, ব্যাচ কস্টিং, কন্ট্রাক্ট কস্টিং।
তিন ধরনের অর্ডার কস্টিং বলতে যদি একটা এক্সামও দেয় এমসিকিউতে, অর্ডার কস্টিং বলতে এই তিনটাকে বোঝায়, জব, ব্যাচ, কন্ট্রাক্ট। তিনটে পার্থক্য আমরা আলাপ করবো এবং কিভাবে কস্টিং করবো এটা আমরা বুঝবো, যেটা জিনিসটা কি, কস্টিং কিভাবে করা হয়। ঠিক আছে, ফাইন। কন্টিনিউয়াস প্রসেস অপারেশন কস্টিং বলতে কি বোঝায়? যেখানে আউটপুট গুলো কন্টিনিউয়াসলি আপনার আইনটারাপ্টলি কন্টিনিউয়াসলি প্রোডাকশন হয়, একটা আউটপুট একটা আউটপুট ফিজিক্যালি ডিফারেন্সিয়েট করা সম্ভব হয় না। যেমন মনে করেন তেলের মিল, হ্যাঁ, তেলের মিল, ক্রুড অয়েল বলেন বা পাম অয়েল বলেন বা রিফাইন অয়েল বলেন, যাই বলেন না কেন, তেলের মিলে যা প্রোডাকশন হয় খেয়াল করে দেখেন, আউটপুটে বেরোয় তেল বেরোয়, তাই না? তেলগুলো বের হয়, সে তেলগুলো একটা তেলের একটা ইউনিট কোনো আউটপুটের সাথে, মানে এক ইউনিট লিটার তেলের সাথে আরেক লিটার তেলের আউটপুটের কোন ডিফারেন্সিয়েট আলাদা সেপারেট করা সম্ভব না। সম্ভব না স্যার, সম্ভব না। এক লিটার তেলের সাথে আরেক লিটার তেলের কস্ট সেপারেটলি আর এটা সম্ভব, ফিজিক্যালি তো মিলে থাকে, একটাতে আউটপুট গুলো একটা সাথে মিলে থাকে। তাই সেপারেটলি যেহেতু আউটপুট সেপারেট সম্ভব না, কস্ট সেপারেট করা সম্ভব, যে আমি এক লিটার তেলের কস্ট কত, আরেক লিটার তেলের কস্ট কত, সম্ভব হবে? কখনোই না স্যার, হবে না। তো এই ধরনের কস্টিং যেখানে আপনার আউটপুট গুলো কন্টিনিউয়াস প্রসেস এবং ফিজিক্যালি আইডেন্টিফাই করা সম্ভব হবে না, সেই ধরনের ক্ষেত্রে আপনার যে কস্টিং মেথড ইউজ করা হয় প্রসেস কস্টিং, বলে প্রসেস কস্টিং মেথড ইউজ করা হয়। আপনাদের বইতে কস্টিং এর চারটা কস্টিং আপনাদের সিলেবাসে আছে, হ্যাঁ, এই চারটা জিনিসই আমরা শিখবো আজকে। এ পর্যন্ত ক্লিয়ার? আর প্রশ্ন আছে বলেন। স্যার, যেটা আইডেন্টিফাই করা সম্ভব সেটা হলো অর্ডার কস্টিং, আর যেটা আইডেন্টিফাই করা সম্ভব না সেটা হলো কন্টিনিউয়াস অপারেটিং কস্টিং, তাই তো নাকি? হ্যাঁ, যেটা আলাদা সম্ভব হয় সেটাকে আমরা স্পেসিফিক অর্ডার কস্টিং, মানে এটা কোনো নাম না, কিন্তু দিস ইজ নট নাম, এটা ক্যাটেগরি। নাম হলো এগুলা, আচ্ছা, নাম হলো এগুলা, বুঝছেন? মাথা রাখবেন, এটা হলো ক্যাটেগরি, মানে স্পেসিফিক অর্ডার কস্টিং দিস ওয়ান ক্যাটেগরি, আর কন্টিনিউয়াস অপারেটিং কস্টিং সেপারেট ক্যাটেগরি। হ্যাঁ, দুইটা ক্যাটেগরি, দুই ক্যাটেগরিতে কস্টিং মেথড আছে আপনাদের বইতে, বুঝছেন? স্পেসিফিক অর্ডার কস্টিং বলতে বোঝায় তিনটাকে, জব কস্টিং, ব্যাচ, কন্ট্রাক্ট, তিনটাকে বোঝায়। আর কন্টিনিউয়াস অপারেশন কস্টিং বলতে বোঝায় অনলি ওয়ান, যেটা আপনার বইতে আছে, প্রসেস কস্টিং। তার মানে কস্টিং মেথড আপনার বই অনুযায়ী এই চারটা, আপনার বই অনুযায়ী। ক্লিয়ার? জি স্যার। তাহলে মেথড কোনটা কি কোথায় কাজে লাগে এবং কিভাবে করে এটা বুঝতে হবে। এক্সাম হলে কিন্তু আপনার দিবে, মনে করেন আপনাকে দিয়ে দিল কয়েকটা আউটপুট দিয়ে দিল, মনে করেন আপনাকে বললে ওয়েট অ্যাসাইনমেন্ট করবেন ব্যাংকের জন্য, হ্যাঁ, কি কস্টিং টেকনিক আপনার, কস্টিং মেথড আপনার অ্যাপ্লিকেবল, দিয়ে চারটা নাম দিয়ে দিল আপনাকে, হ্যাঁ। তাহলে আপনি না বুঝেন যে এই চারটার মধ্যে চারটা যে আছে, হ্যাঁ, কোনটার ফিচার কি এবং কিভাবে কস্টিং করে না বুঝেন, তাহলে কিন্তু পারবেন না অ্যান্সার করতে। এখন অনেকে যারা পড়ে আসেন অনেক বলতে পারবেন। এখন যদি প্রশ্ন করলাম আমি যে একটা ওয়েট আসেন, ব্যাংক ওয়েট করবেন, আপনার পার্টনার কি ধরনের কস্টিং মেথড ডিপ্লয় করবে টু ফাইন্ড আউট দ্য অ্যাসাইনমেন্ট কস্ট। এখন এই প্রশ্নের উত্তরটাকে আপনারা পারবেন করতে? কোনটা চারটা, আপনার চারটা দিল, মনে করেন এ বি সি চারটা দিল, কোনটা অ্যাপ্লিকেবল হবে? পারবেন কি করতে? কোনটা হবে? পারবেন না, কারণ এগুলো পড়েন না বলে পারবেন না আপনি, বুঝছেন? এটা পড়ার পরে পড়বেন, বুঝবেন, আমরা পড়বো বুঝবো, তখন কিন্তু সবাই পারবেন করতে। হ্যাঁ, এক্সাম হলে আপনি মনোযোগ দিয়ে খেয়াল করেন কোনটা জিনিসটা কি, কোনটা কোথায় অ্যাপ্লিকেবল, তিনটা পয়েন্ট মাথায় রাখতে হবে। কোনটা ফিচার কি, কোনটা কোথায় অ্যাপ্লিকেবল এবং কিভাবে করে, এই তিন ধরনের প্রশ্ন বুঝতে হবে আপনাকে। ক্লিয়ার? ঠিক আছে, জি স্যার। আচ্ছা, আমরা আরম্ভ করি। সিটে চলে যাই। আসেন, প্রথমে আসেন জব কস্টিং। জব জিনিসটা কি, কোথায় অ্যাপ্লিকেবল, হ্যাঁ, এবং কিভাবে করি।
এটা মিনিং জিনিস কি জিনিসটা হলো জব কস্টিং জিনিসটা হলো যখন আপনার যেহেতু আমরা বলছিলাম যে কস্টিং মেথড আপনার ডিপেন্ড করবে কিসের উপরে কস্ট অবজেক্টের স্পেসিফিক কস্ট অবজেক্ট আমরা যেটা যে জিনিসটা আমরা কস্টিং করবো যে কস্ট অবজেক্টটার সেটার নেচারের উপরে হ্যাঁ সেটা ম্যানুফ্যাকচারিং প্রসেস তার মানে তার নেচারের উপর ডিপেন্ড করবে ম্যানুফ্যাকচারিং প্রসেস হ্যাঁ আর ম্যানুফ্যাকচারিং প্রসেসের উপর ডিপেন্ড করবে কস্টিং মেথড ঠিক আছে তার মানে কাজটা কি প্রথমে মনে করেন আপনি একটা ইয়ে করলেন কি করেন টেবিল বানাবেন হ্যাঁ চেয়ার বানাবেন এখন টেবিল বা চেয়ার যখন বানাবেন আপনি বা একটা মনে করেন ওইটা যেটা বললাম এক্সাম্পল দিলাম যে আপনার সি ফার্মের একটা ওইট অ্যাসাইনমেন্ট করবেন আপনি খেয়াল করে দেখেন এখানে এই যে একটা কাজ চেয়ার বানাবেন টেবিল বানাবেন বা ওইট অ্যাসাইনমেন্ট করবেন অ্যাসাইনমেন্ট ক্ষেত্রে যদি আপনার কস্ট অবজেক্টটা খেয়াল করে দেখেন কস্ট অবজেক্টটা নাম্বার 1 স্পেসিফিক হয় মানে একটা অবজেক্ট ডিফারেন্ট নাম্বার 1 এন্ড নাম্বার 2 কস্ট অবজেক্টটার যে কস্টিং হ্যাঁ কস্টিং অ্যামাউন্টটা ম্যাটেরিয়াল অ্যামাউন্ট সাবজেক্ট কস্ট অবজেক্টটা ফিজিক্যালি বড় হবে ফিজিক্যাল মানে আয়তন বড় হবে হ্যাঁ আয়তন মোটামুটি বড় হবে এবং একটা অবজেক্ট সেপারেট করা সম্ভব আলাদা করা সম্ভব দেখেন কি কি আছে নাম্বার 1 কন্ডিশন কি নাম্বার 1 cost object different from other cost objects other cost object number 2 হলো physically larger size সাইজ গুলো ফিজিক্যালি একটা মোটামুটি লার্জ সাইজ হবে নাম্বার 3 হলো সাইজ ফিজিক্যালি কমপ্লিট হয় কাজটা উইদিন 1 অ্যাকাউন্টিং পিরিয়ড হ্যাঁ 1 অ্যাকাউন্টিং কাজ শেষ হয় মোটামুটি খেয়াল করে দেখেন মোটামুটি এই তিনটে কন্ডিশন যে কস্ট অবজেক্টে ফুলফিল করে সেখানে আপনার জব অর্ডার কস্টিং বা জব কস্টিং এখানে অনেক সময় লাগে জব অর্ডার কস্টিং লাগে বা জব কস্টিং বলে জব কস্টিং সেখানে অ্যাপ্লাই করে আপনার কস্টিং করি আমরা তিনটা পয়েন্ট ক্লিয়ার হয়েছে দেখেন স্যার ওয়ান অ্যাকাউন্টিং পিরিয়ড বলতে কি স্যার 1 বছর বোঝায় নরমালি 1 বছরই বোঝায় রাইট অ্যাকাউন্টিং করতে 1 বছরই হয় তাই না একদম অ্যাকাউন্টিং যদি 1 বছর হয় 1 অ্যাকাউন্টিং করে 1 বছরই বোঝায় রাইট হ্যাঁ ঠিক আছে তিনটা পয়েন্ট ক্লিয়ার কিনা বলেন আপনারা তিনটা পয়েন্ট বললাম স্যার আবার একটু আলোচনা করেন স্যার লেখাতে আছে দেখেন লেখা আছে না লেখা দেখেন লেখা দেখে বলেন স্যার এই তিনটা থাকলে কি সেটা জব কস্টিং সেরকম এই কিছু তিনটা- নাকি হ্যাঁ তিনটা কন্ডিশন ফুলফিল করলে জব কস্টিং আপনি ইউজ করবেন দুইটা আছে একটা নাই যদি এরকম হয় দুইটা আছে একটা নাই বা হবে একটা না, আছে কি আর দুইটা নাই বললাম তিনটে থাকা লাগবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যেমন যে মনে করেন যদি বুঝাইতেন স্যার মনে করেন আপনি যেটা বললাম যে আপনি ওয়েট অ্যাসাইনমেন্ট করবেন ঠিক আছে জি ওয়েট অ্যাসাইনমেন্ট ওয়ান কস্ট অবজেক্ট বলতে ওয়েট অ্যাসাইনমেন্ট বলছি আমরা তাই না ওয়ান কস্ট অবজেক্ট ডিফারেন্ট ফ্রম আদার কস্ট অবজেক্ট ওয়েট অ্যাসাইনমেন্ট ফুলফিল করে না করে না এটা কন্ডিশনটা এটা করে না স্যার ওখানে তো কস্ট অবজেক্ট একটাই আরে ভাই এক ওয়েট অ্যাসাইনমেন্ট আর এক ওয়েট অ্যাসাইনমেন্ট ডিফারেন্ট না ও স্যার আপনি একটা ব্যাংক হ্যাঁ দুইটা যদি একাধিক অডিট অ্যাসাইনমেন্ট হয় তাহলে তো আরে, different করা একাধিক করবেন কেন আপনি একটা করবেন মনে করেন আপনাকে ব্যাংক ওয়েট করে দিচ্ছে আর ব্যাংক ওয়েটের যে আউটপুটটা বা কাজটা এটা কি অন্য একটা অডিটের আপনার কোম্পানিতে একটাই আছে অডিট করে আপনার ফার্ম একটা ওয়েট করে না, স্যার, একাধিক সারা বছরে? করে। তাহলে একাধিক করে। একটা সাথে ডিফারেন্ট না না অবশ্যই এক? different, স্যার। না এতে ডিফারেন্ট প্রথম কন্ডিশন ফুলফিল করে জি স্যার ফুলফিল করে আচ্ছা বলে তারপরে ফিজিক্যাল লার্জার সাইজ হ্যাঁ ফিজিক্যাল লার্জার সাইজ বলতে বোঝা যায় যে মানে সাইজ একদম ছোটখাটো মিনিমাম না হ্যাঁ মোটামুটি একটা সাইজ আসছে তাহলে ওইটা অ্যাসাইনমেন্ট কি এটা ফুলফিল করে সাইজটা
সাইজ বলতে কোনটা বুঝাইছে, মানে কিসের সাইজ? মানে আপনার আয়তন, আপনার বডি যা সাইজ কিরকম, মনে করেন আপনার বডি, হ্যাঁ হ্যাঁ আপনার বডি সাইজ আর পিঁপড়ার সাইজ এক হলো? জি না। পিঁপড়া, আপনি যদি পিঁপড়া চিন্তা করেন, পিপিলিকার সাইজ কি ফিজিক্যালি ছোট না বড়? ছোট। ছোট। আপনার সাইজ, ক্ষুদ্র। ক্ষুদ্র। তা আপনার সাইজ কি পিপিলিকার সাথে কম্পেয়ার করা যায়? জি না। ওইটা বুঝাইছে সাইজ। হ্যাঁ, তাহলে আপনি যদি পিপিলিকার কাজ হিসাব করতে যান, একজন পিঁপড়ার কাজ হিসাব করলে পারবেন করতে আপনি? না স্যার, করা যাবে না স্যার। করা যাবে না। বাট আপনার মানুষের কাজ একজন সেপারেটলি আইডেন্টিফাই করা সম্ভব না? মানুষের কাজ সম্ভব। ওইটাই বুঝেছে ফিজিক্যালি লার্জ সাইজ বলতে, ওইটা বুঝেছে। বুঝছে? তাহলে ওইটা অ্যাসাইনমেন্টটা ফিজিক্যালি সাইজ বড় না ছোট? বড় স্যার। Physically বড়। তাহলে এটা ফুলফিল হলো, ঠিক আছে? কন্ডিশন। থার্ড, কমপ্লিট উইদিন ওয়ান অ্যাকাউন্টিং পিরিয়ড। তো ওই অ্যাসাইনমেন্ট গুলো কি 1 বছর কমপ্লিট হয় না হয় না? হয় স্যার, হয়। হয়। তো এটা ফুলফিল করলো, 3টা ফুলফিল করলো, তাহলে এটা কি জব অর্ডার কস্টিং হবে? জি স্যার, জব কস্টিং হবে। রাইট। তাহলে এটা দিস ইজ জব অর্ডার কস্টিং হবে, বা জব অর্ডার। আচ্ছা, তাহলে আপনি বলেন, আমি যে বলি আচ্ছা চেয়ার বানাবো, চেয়ার কি জব অর্ডার কস্টিং হবে না হবে না? চেয়ার স্যার হবে স্যার, চেয়ার হবে। হবে স্যার। হবে স্যার। চেয়ারও কিন্তু দেখেন, একটা চেয়ার ডিফারেন্স করা সম্ভব। নাম্বার 1, ফিজিক্যালি লার্জার সাইজ। নাম্বার 2, থার্ড, কমপ্লিট উইথ ওয়ান অ্যাকাউন্টিং। 3টাকে ফুলফিল করে, হয় না? চেয়ার হয়েছে? জি স্যার হইছে। চেয়ার বলেন, টেবিল বলেন, গাড়ি বানাবেন, গাড়ি হয় না? গাড়ি স্যার গাড়ি হয়। হবে স্যার। তাই না? এক মিনিট। জি স্যার অবশ্যই। একটু রেস্ট নিয়ে আসি আমিও। আজকে কি 3 আওয়ার একটাই ক্লাস? ভাই খুব ভালো ক্লাস, একটাই ক্লাস। সম্ভাবনা এনজয় করেন হতে ভাই, পারে। ভাই এনজয় করেন। ক্লাস এনজয় না করলে ক্লাস করতে মনে চাইবো না। স্যার কিন্তু লাইনে আছে এখনো। সমস্যা নাই, তাহলে কিন্তু হেডফোন নামায় ফেলছে, শুনবে না। লাইনে থাকুক, সমস্যা কি আছে? আমরা বলতেছি স্যারের ক্লাস আমরা এনজয় করে ক্লাস করব, এটা ভালো কথা বলছি, এটা তো এমন কিছু বলিনি। স্যার যদি ফ্রি থাকে কালকে ক্লাস নিতে পারো তো আমাদের। ভাই বন্ধুই স্যারকে বল দেখতে আপনি পারি। স্যারের বাসায় যান, কালকে পাবলিক হলিডে তো বেড়াইতে যান। আমি আসলে মর্মাহত, কারণ কালকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 50 বছরের নাম্বার এইটা সাক্ষী সবসময় ক্লাস করি। ভাই এটা তো আমিও চিন্তা করছিলাম, 50টা ক্লাস হবে, যেহেতু স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী কালকে। হ্যাঁ, আমরা ইতিহাসে সাক্ষী হয়ে থাকলাম, আমরা ক্লাস করে ওই দিনও। ক্লাস কত হয়েছে ভাই? আইসিএবি এর ইতিহাসে স্বর্ণাক্ষরে থাক। জি স্যার শুরু করেন। স্যার আসছে। কার 50টা ক্লাস আছে? কোনটা 50টা ক্লাস আছে? স্বাধীনতার 50 বছর তো, সেই কারণে মানে 50টা ক্লাস হলে এটা একটা মানে মিল হয় আর কি, সেটা বললো। কোনটা 50টা ক্লাস হয়? কোন সাবজেক্টের? সব মিলে স্যার হইতে পারে। স্যার টোটাল বলছি। হ্যাঁ, সব মিলে। জি স্যার টোটাল মিলিয়ে যদি 50টাই তো, তাহলে এটা উদযাপন করতো। সব মিলে 50 হয় না? আপনাদের 50টা সব মিলে হয় নাই? যাই হোক, দেন তাহলে খেয়াল করেন, এখানে চেয়ার বলেন, টেবিল বলেন, সোফা বলেন, গাড়ি বলেন, প্রত্যেকটার জন্য ফুলফিল করে না? জি স্যার করে। ফাইন। তাহলে এইসব ক্ষেত্রে যদি কন্ডিশন ফুলফিল করে, তাহলে সেখানে জব অর্ডার কস্টিং হবে, ঠিক আছে? ফাইন। জি স্যার বুঝতে পারছি। মিনিং গুলো পড়ি আগে একটা, তারপরে করবো আমরা। তার মানে
তারপর ব্যাচ কস্টিং, ব্যাচ মাথায় বুঝতে হবে কোনটা কোথায় অ্যাপ্লিকেবল, বুঝছেন? এক্সাম হলে কিন্তু এমসিকিউতে প্রায় কোশ্চেন দিবে কিন্তু যে এই প্রোডাক্ট করব কোন কস্টিং মেথডটা অ্যাপ্লিকেবল, বুঝছেন? আচ্ছা, ব্যাচ কস্ট জিনিসটা কি? ব্যাচ কস্টিং জিনিসটা হলো দেখেন তিনটে কন্ডিশনের মধ্যে আপনার 2 নাম্বার থাকবে না। ওয়ান কস্ট অবজেক্ট, differential cost object, one accounting period, ঠিক আছে? এরকম মোটামুটি দেখেন এতে ইয়ের মধ্যে যেমন মনে করেন আপনি তৈরি করবেন ট্যাবলেট বা বিস্কিট, ঠিক আছে? আপনি বিস্কিট তৈরি বেকারি মনে করেন পাউরুটি ট্যাবলেট বিস্কিট তৈরি করলেন, জি স্যার, টুথ বিস্কুট, জি হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখেন ওখানে কিন্তু বিস্কিট বা ট্যাবলেট সেপারেট করা সম্ভব, তাই না? সম্ভব, একটা সম্ভব, হ্যাঁ। আর একটা অ্যাকাউন্টিং পিরিয়ডও হয়, হ্যাঁ, বাট ফিজিক্যালি স্মলার সাইজ, ছোট, জি হ্যাঁ, সাইজ গুলা ছোট, খুব ছোট সাইজ গুলো ছোট, যেহেতু মনে করেন ট্যাবলেট বানাবেন না, ট্যাবলেট, হ্যাঁ, ট্যাবলেট প্যারাসিটামল ট্যাবলেট বানাবেন, প্যারাসিটামল ট্যাবলেট কিন্তু একটা ট্যাবলেট আলাদা করা সম্ভব না? সম্ভব না। ট্যাবলেটের সাথে একটা ট্যাবলেট আলাদা করা সম্ভব না? সম্ভব না। যে ওয়ান কর্নার অস্টের সম্ভব, ঠিক আছে, সম্ভব হয় প্যারাসিটামল ট্যাবলেট, বাট খেয়াল করে দেখেন প্যারাসিটামল ট্যাবলেট যদি আপনি তৈরি করে যান ফিজিক্যালি সাইজ গুলো মানে ক্ষুদ্র না? জি স্যার, ছোট, একদম ছোট। তাহলে আপনি যদি আপনি কস্টিং করতে যান একটা প্যারাসিটামলের ট্যাবলেটের কস্টিং যদি করতে চান সেটা কি কস্টিং করা সম্ভব না? একটা ট্যাবলেটের স্যার পসিবল, সম্ভব তো স্যার। একটা ট্যাবলেট কস্টিং কেমন করবেন আপনি? স্যার একটা সম্ভব না, একটা না স্যার, পুরো একটা প্যাকেট। হ্যাঁ, তাহলে ওইখানে যেখানে আগেবার ধরে একটা সেপারেট করছিলাম, কিন্তু একটা ট্যাবলেট বা একটা রুটি মনে করেন বেকারি যে পাউরুটি বানাচ্ছেন, বেকারিতে কখনো একটা পাউরুটি বানায় নাকি একটা? জি না, অনেকগুলো স্যার, অনেক বানায়, একসাথে বানায়। তাহলে ট্যাবলেট কিন্তু একসাথে বানায়। আপনি রুটি বানান, বাসায় রুটি বানাবেন, রুটি বানান নরমালি একটা রুটি বানায় না, একবার কতদিন নিয়ে একবার কয়েকটা রুটি বানায়, তাই না? যেহেতু সাইজ গুলো স্মল সাইজের হয় তাই এগুলা আমরা স্যার চানাচুর যে চানাচুর মুড়ি এগুলাকে কি এটার আন্ডারে ফেলতে পারি? হ্যাঁ, সেম একদম রাইট। যেখানে আপনার ইন্ডিভিজুয়ালি একটা প্রোডাক্ট গুলা ইন্ডিভিজুয়ালি কস্টিং করা, ম্যানুফ্যাকচার করা, দেন টার্মটা বুঝেন, যখন প্রোডাক্ট গুলো ইন্ডিভিজুয়ালি ম্যানুফ্যাকচার করা বা কস্টিং করা কস্ট এফেক্টিভ না, করা যাবে না বলা যাবে না, কস্ট এফেক্টিভ না, মানে খুব ডিফিকাল্ট কাজ এবং তার জন্য খরচ অনেক বেশি হবে, তাই না? তার মানে হ্যাঁ, কস্ট এফেক্টিভ না, যেমন কস্ট এফেক্টিভ না বলে, হ্যাঁ, তখন আপনার এখানে করবেন কি, এখানে যখন একটা করে আপনি ইয়ে করছেন অবজেক্টের আউটপুট বানাচ্ছেন, বুঝছেন? এখানে করবেন কি একটা করে না বানিয়ে একটা গ্রুপ করবেন, গ্রুপটাই একটা অর্ডার। এখানে ছিল একটা আউটপুটটাই ছিল একটা অর্ডার, গ্রুপটাই একটা অর্ডার হবে। গ্রুপ মানে কি নরমালি মিনিমাম আপনার কি বলে মিনিমাম আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিট যেটা আছে সেই ধরে গ্রুপ করে, হ্যাঁ। যেমন ধরেন আপনি যেমন খেয়াল করে দেখেন আপনার প্যারাসিটামল যে কোনো ওষুধের যখন দেখবেন আপনার তৈরি করার সময় আপনি দেখবেন যে কোনো ওষুধের গায়ের মধ্যে একটা কথা লেখা থাকে। কি কথা লেখা থাকে বলতে পারবেন কেউ? থাকে ব্যাচ নাম্বার থাকে। জি স্যার, ব্যাচ নাম্বার থাকে। কারণ হলো কি যখন তারা একটা ওষুধ তৈরি করে মেশিন তৈরি করার সময় তারা কোয়ান্টিটি হিসাব, প্রতিটা ইনগ্রেডিয়েন্ট হিসাব করে দেওয়া লাগে, মেপে দেওয়া লাগে, বুঝছেন? এখন তারা যখন মনে করেন প্যারাসিটামল তৈরি করবে একবারে ইনগ্রেডিয়েন্ট মিক্সচার করার সময় মনে করেন তার চিন্তা করে 1 লাখ পিস বানাবো আমরা, হ্যাঁ ধরেন 1 লাখ 1 লাখ পিসকে ধরে একটা অর্ডার,
1 লাখ পিস একটা ব্যাচ ধরে, ব্যাচ একটা ব্যাচ মানে একটা অর্ডার, বুঝছেন? তাহলে একটা ব্যাচের কস্টিং করে, কস্টিং করে ওই ব্যাচে যতগুলো প্রোডাক্ট আসছে ভাগ ভাগ করে পয়েন্ট বের করে, ব্যাপারটা বুঝছেন? এখন জি স্যার। ব্যাচ যেটা এক্সাম্পল বললাম, মানে রুটি বানাবেন, রুটি বানানোর সময় মনে করেন তারা মনে করেন এক ইয়াতে আপনার কনফেকশনারিতে মনে করেন ওনারা একবারে 100 রুটি দিবে, বানাবে। 100 রুটি বানানোর যত ইনগ্রেডিয়েন্ট লাগবে, ময়দা লাগবে, ময়দা বলেন, তারপর ইস্ট লাগবে, মনে করেন সুগার দিবে, তারপর কিছু কিছু মিল্ক দিবে, কিছু আপনার দিবে, কি বলে সল্ট দিবে, এই ইনগ্রেডিয়েন্ট গুলো দিবে। তারা হিসাব করে কি একটা রুটির জন্য দিবে না একবারে 100 রুটির জন্য দিবে? 100 রুটির জন্য। 100 রুটির জন্য দিবে। হ্যাঁ, তার মানে কি এই ধরনের ন্যাচারের জন্য একটা একটু করে কস্টিং করা নট কস্ট এফেক্টিভ, যেহেতু সাইজগুলো খুবই স্মল। তাই জন্য এই ধরনের কস্টিং এ তারা করা করে ব্যাচ তৈরি করে। হ্যাঁ, যে কোনো প্রোডাক্টের যে কোনো কোম্পানি দেখবেন তারা একটা ব্যাচই তৈরি করে। ব্যাচ সাইজ কি হবে ডিপেন্ডিং অন দা কোম্পানি ভ্যারি করবে, এটা ফিক্স নাই। যেটা কোনো বড় কোম্পানি হলে মনে করেন 1 লাখ প্যাচ একবারে তৈরি করে, ছোট কোম্পানি হলে 10,000 তৈরি করে একবারে। সাইজ কিরকম হবে ডিপেন্ডিং কোম্পানি টু কোম্পানি ভ্যারি করবে, এটা বুঝছেন? তাহলে ওরা এইভাবে তৈরি করে একটা ব্যাচের জন্য সে ইনগ্রেডিয়েন্ট গুলা মিক্সচার করে পুরো ব্যাচের জন্য আপনার তৈরি করে, কি বলে আউটপুট তৈরি করে। আর যে পুরো ব্যাচে আউটপুট তৈরি করে পুরো ব্যাচের জন্য সে কস্টিং করে। হ্যাঁ, তো এই জন্য এটার নাম হলো ব্যাচ কস্টিং। ব্যাচ কস্টিং তার মানে একটা ব্যাচের একটা অর্ডার। এখানে যেহেতু সাইজ গুলো ছিল বড় বড় সাইজ ছিল বড় বড়, তাই এটা করতে গিয়ে একটা প্রত্যেকে আলাদা জবে যেহেতু সাইজ গুলো বড় বড় ছিল, তাই প্রত্যেকটা একটা জব সেপারেট একটা জব ধরে তার জন্য সেপারেট কস্টিং করছে। এখানে যেহেতু সাইজ গুলো স্মলার সাইজ, হ্যাঁ সাইজ, তাহলে করবে কি স্মলার সাইজ ধরে একটা একটা করে কস্টিং করা কস্ট এফেক্টিভ না, করবে কি কত একটা গ্রুপ করবে, একটা গ্রুপই তার জব। তার মানে এটাকে বলে ব্যাচ কস্টিং। একটা ব্যাচকে ধরে কস্টিং করে, মনে করেন রুটি বানাবে 100 রুটির, সে ইনগ্রেডিয়েন্ট অ্যাড করলো, বুঝছেন? অ্যাড করার পরে দেখা গেল যে 100 রুটি কস্ট ম্যাটেরিয়াল, লেবার, ডাইরেক্ট লেবার এক্সপেন্স দিল, তারপরে ফ্যাক্টরি ওভারহেড দিল, তাই না? সব দেওয়ার পরে যদি 100 রুটিতে কস্ট হলো মনে করেন 10,000 টাকা, হ্যাঁ কস্ট হলো। এখন 10,000-কে দেখেন ভাগ করবো 100 রুটিতে, ভাগ করবো হয়ে গেলো 100টা পার ইউনিট। জি স্যার। বুঝতে পারলেন? তাহলে এটা খেয়াল করে দেখেন, এখানে জব কস্টিং ব্যাচ করে পার্থক্য দেখছেন, পার্থক্য না। এখানে একটার জন্য করে, এখানে 100 ইউনিট 100 টাকায় ধরে 100 জন্য কস্টিং করে ভাগ করে পয়েন্ট বের করে পুরো বেসটা স্যার, বেস পেমেন্ট জি। হ্যাঁ, তাহলে পুরো ব্যাচের কস্টিং করে ব্যাচে যত প্রোডাক্ট থাকে নাম্বার ভাগ করে ইউনিট কস্ট বের করে। স্যার জব কস্টিং আর হলো বেস কস্টিং এর মধ্যে পার্থক্যটা তো মূলত হলো সাইজ, না ছোট আর বড়, মূলত এটাই। যেহেতু সাইজ গুলো ছোট আর বড়, তো ওখানে করে একটা করে কস্টিং করে হবে, আর ব্যাচের মধ্যে করে কি একটা গ্রুপের কস্টিং করে, বুঝা গেছে? আর জবটা যতদূর জানি স্যার, এটা তো যে ক্রেতা বা ভোক্তার ফরমাইশ অনুযায়ী ওরা উৎপাদন করে, আর ব্যস্ত হইলো যে ক্রেতা বা ভোক্তার ফরমাইশ অনুযায়ী উৎপাদন করে না, আর কি ওদের নির্দিষ্ট ইয়ে অনুসারে উৎপাদন করতে পারে নাকি স্যার? না, জব ক্রেতা বা আপনার ফরমাইশ তৈরি করে নট নেসেসারিলি। যদি জব অর্ডার বলে, অনেক বইতে লেখেও, কিন্তু দিস নট কারেক্ট। মনে করেন আপনার ফার্নিচার দোকান আসছে, ঠিক আছে? ফার্নিচার দোকানে আপনি যে ফার্নিচার গুলো বানায় রেখে দিচ্ছেন, এটা কি ক্রেতার অর্ডার অনুযায়ী করছেন না এমনি তৈরি করে রাখেন? স্যার এমনিতে তৈরি করে রাখি, বা ক্রেতার তাহলে ক্রেতার অর্ডার অনুযায়ীও তো তৈরি করা যায়, তৈরি করে রাখে অনেকেই, আবার এমনিতে করে কিছু শোরুমে রেখে দেয় কিছু। ক্রেতার অর্ডার অনুযায়ী হয়, আবার এমনিতে শোরুম ডিসপ্লের জন্য নিজেরা এমনি তৈরি করে, তাই না? ঠিক আছে, তৈরি করে। সুতরাং জব যদি দাম হলো জব অর্ডার কস্টিং, সুতরাং অনেকে মনে করে অর্ডার অনুযায়ী হয়, দিস নট কারেক্ট। অর্ডার অনুযায়ী হতে পারে, নাও হতে পারে, নট নেসেসারিলি। বাট বুঝছেন, আপনার কন্ডিশনাল এগুলা যেটা বললাম, দিয়ে কন্ডিশন
ফুলফিল করলে জবের জন্য তো একটা নাম্বার লাগবে তাই না? এটা তো ম্যান্ডেটরি নাকি স্যার? প্রত্যেকটা হ্যাঁ, জবের জন্য নাম্বার তো নাম্বার আছে। ওটা তো আমরা অ্যাকাউন্টিং মেথড স্যার পরে নাম্বার তো সবগুলোতে থাকে মনে হয়, জব অর্ডার থাকে, ব্যাচ অর্ডার নাম্বার থাকবে। আমরা নাম্বার থাকবে, নাম্বার পরে আমরা অ্যাকাউন্টিং করবো, অ্যাকাউন্টিং পরে করবো। এখানে মিনিংটা বুঝে পরে ওটা আমরা দেখবো, নাম্বারটা আমরা দেখবো পরে, ঠিক আছে? মিনিং বুঝেন, মিনিংটা ক্লিয়ার? জব অর্ডার কস্টিং, ব্যাচ অর্ডার কস্টিং জি জিনিসটা স্যার, কি জি এবং স্যার, কোথায় অ্যাপ্লিকেবল হয় বুঝছেন? কোথায় অ্যাপ্লিকেবল হয় জি। বুঝছেন? এক্সাম হলে বারবার বললাম, এক্সাম হলে কিন্তু আপনাকে বিভিন্ন প্রোডাক্টের নাম দিয়ে দিবে, বুঝছেন? বিভিন্ন প্রোডাক্ট নাম দিয়ে বলবে এখানে কোন কস্টিং মেথড অ্যাপ্লিকেবল, এমসিকিউ দিয়ে দেবে। কিন্তু আপনি যে না বুঝেন যে কোনটার জন্য কোন কস্টিং মেথড অ্যাপ্লিকেবল, তাহলে কিন্তু এমসিকিউ পারবেন না। স্যার দু একটা এমসিকিউ স্যার আমাদের জন্য যদি আপনি রেডি করতেন তাহলে ভালো হতো, দেখতে মানে দেখলে বুঝতে পারতাম এইভাবে না বুঝলা। আমি তো প্রতি ক্লাসে এমনি কি হবে বলে দিচ্ছি আপনাদেরকে, বলে দিচ্ছি আপনাদেরকে আমি প্রত্যেক জি ক্লাসে স্যার, বলে দিচ্ছি। কিন্তু যদি হ্যাঁ। স্যাম্পল কিছু করেন তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি, আমরা বুঝতে পারবো সেটাই। স্যাম্পল কোশ্চেন দিয়ে দিয়েছি না? কোশ্চেন আছে না? আইসিবি এর একটা কোশ্চেন আছে, একটা আইসিবি এর লাস্ট কোশ্চেন আছে না? ওই স্যার যখন পড়ান তখন যদি এই স্যাম্পলটা দেন, উদাহরণটা দেন, তাহলে আমাদের জন্য ভালো হয়। মানে ওটা তো আছে এর সাথে অ্যাডজাস্ট করে ম্যাচ, জি স্যার, অ্যাডজাস্ট করে যদি দিতেন তাহলে ভালো হয়। হ্যাঁ, এখন তো এক্সাম্পল দিলাম না আপনার, আমি সাথে সাথে এক্সাম্পল দিলাম নাকি আমি? পুরো কোশ্চেনটা স্যার যেভাবে আসার সম্ভাবনা আছে সেভাবে যদি না, দেন আর তাহলে ভালো হয়। আসবে কিনটা এটা কেউ জানে না, বুঝছেন? এটা আসবে কি এটা কোনো মানুষ বলতে পারবে না, বুঝছেন? কি ধরনের আসতে পারে আমি আপনাকে জি স্যার, আসতে পারে কি স্যার কোন ধরনের আসতে পারে স্যার? এর আগে একটা সেটাই, এক্সাম্পল সেটাই। দেখিয়েছিলেন স্যার, ওই যে ইউনিট হ্যাঁ, কস্টিং এর ওরকম দেখালে স্যার আমাদের জন্য বুঝতে ইজি হয়। জি স্যার, যে সেটাই। 10 লাখ টাকা আমি তো 5 এখানে- লাখ টাকা যেরকম দেখিয়েছিলেন স্যার। এটা থিওরিটিক্যাল, তো থিওরিতে তো এক্সাম্পল নাই, নাই কা অঙ্ক নাই কা, থিওরিটিক্যাল। আমি বললাম দেখেন, আমি কি বললাম, আপনি বললাম যেভাবে বললাম উইথ কস্টিং টেকনিক, দেখেন এভাবে দিবে জি স্যার, উইথ হ্যাঁ, কস্টিং মেথড, বললামই তো মুখে আমি, ইজ অ্যাপ্লিকেবল, অথবা এভাবে বলে, এবার না লেখা একটা বলি, হ্যাঁ, ফর প্রডিউসিং এ business জি producing conference table, হ্যাঁ, জি, with producing verb manufacturing কর, manufacture business table with costing method is whichever, এটা এমসিকিউ দিল, দিয়ে জি। আপনাকে এখানে এবিসি দিয়ে দিল, এ দিল মনে করেন জব কস্টিং, জব কস্টিং বললো, তাই না? বি বললো ব্যাচ কস্টিং, ঠিক আছে? সি বললো হ্যাঁ, ডি বললো মনে দিয়ে ওয়ান এমসিকিউ বলে বুঝতে আসলো, থিওরিটিক্যাল পুরো, হ্যাঁ। জি স্যার, এরকমই। হ্যাঁ, এরকম রাইট, এটা বললাম তো মুখে আমি, হ্যাঁ। একটা তারপরে আপনি দেখবেন কস্ট অবজেক্টটা কি, অবজেক্ট হলো কনফারেন্স টেবিল। কনফারেন্স টেবিল আপনি জানেন এক টেবিলতে সেপারেট করা সম্ভব, নাম্বার 1। নাম্বার 2 জব কস্টিং, হ্যাঁ, স্যার জব কস্টিং হওয়ার কথা। জব কস্টিং অ্যাপ্লিকেবল, দিস ইজ অ্যানসার, দেখছেন? জব কস্টিং তাহলে অ্যানসার হবে যে জব কস্টিং। স্যার আমরা এরকমই বলছি স্যার, আমরা এরকমই বলছি, এরকম কয়েকটা উদাহরণ দিলে আমাদের জন্য ভালো হয়। জি স্যার, এটা ঠিক আছে, এরকমই আমরা বলছি স্যার। এই আমি পড়ার সময় এক্সাম্পল দিয়ে দিচ্ছি আপনাকে, এখন যদি বসে আপনাকে একটা সেট তৈরি করতে হয়, বললে অনেক সময় স্যার বুঝতে পারি না, যদি লিখে দেন যে এখন বুঝতে পারছি, মানে সেরকম আর কি, ভালো হয় আমাদের জন্য। এবার ক্লিয়ার হয়েছে? এবার জি স্যার, ক্লিয়ার। জি স্যার, অথবা এখানে হ্যাঁ টেবিল না দিয়া আপনি এখানে বলে দিল প্রডিউসিং bread in a confectionery, এই বললো, তখন কি হবে?
বেড তৈরি করবে ব্যাচ কস্টিং তখন অ্যান্সার Batch. তখন হবে right. তখন অ্যান্সার হবে এটা রাইট জি স্যার স্মলার তো সেজন্য ব্যাচ সাইজ স্মল একটা রুটির কস্টিং করাটা কস্ট এফেক্টিভ না ঠিক আছে জি স্যার 100 রুটির ইয়ে হবে আর কি হ্যাঁ আমরা যে ব্যাচটি তৈরি করবে 150 হতে পারে ডিপেন্ড করে কোম্পানি ভ্যারি করবে বুঝছেন বড় জি স্যার, বুঝতে কোম্পানি পারছি। বড় ব্যাচ হয় ক্লিয়ার এবার এই ধরনের কোশ্চেন জি ব্যাচ কস্টিং জব কস্টিং তাহলে প্রোডাক্ট দিলে বুঝবেন কোন কস্টিং অ্যাপ্লিকেবল তাহলে আমাদের ওয়েট অ্যাসাইনমেন্টের জন্য কোনটা অ্যাপ্লিকেবল জব না ব্যাচ ওয়েট অ্যাসাইনমেন্ট স্যার জব জব Costing. রাইট ভেরি গুড হ্যাঁ জব পরে শুনুন কন্ট্রাক্ট কস্টিং কন্ট্রাক্ট কস্টিং জিনিসটা কি দেখেন কন্ট্রাক্ট কস্টিং জিনিসটা হলো এই তিনটা কন্ডিশনে দেখেন লার্জার সাইজ কমপ্লিট এটা চারটা কন্ডিশন দেখেন 1 2 দেখেন চারটা কন্ডিশন আগেরটা ছিল নরমালি এটা 1 বছরের মধ্যে অ্যাকাউন্টিং ইয়ারে শেষ হয় না মোর দেন ওয়ান অ্যাকাউন্টিং হতে পারে হ্যাঁ আর নাম্বার 4 একটা অ্যাড হয়েছে নরমালি এই কাজগুলো হয় বায়ার যিনি বাইক ইয়াটা ভেরি লার্জ সাইজ বলে ভেরি লার্জ সাইজ ফিজিক্যালি ভেরি লার্জ সাইজ লার্জার না ভেরি লার্জ সাইজ আর হোয়াটস নরমাল ইন বায়ার্স প্রিমাইজ অর্থাৎ যিনি বায়ার হ্যাঁ বায়ার উনার ইয়েতে ওনার অফিসে যে বা ওনার জায়গায় যে এই কাজ এই কন্ট্রাক্টর কাজটা কমপ্লিট করা লাগে এই ধরনের বলে কন্ট্রাক্ট কস্টিং কন্ট্রাক্টররা দেন যে কোনো কন্ট্রাক্টর যে কাজগুলো করে সে কাজগুলো এর সাথে মিলে না মনে করেন কন্ট্রাক্টর আর বাড়ি বানাবে আপনার আপনার বাড়ি বানাবে বাড়ি বানাতে বাড়ি কন্ট্রাক্টর বাড়ি বানাবে বাড়ি কোনে ফিল করে একটা বাড়ির সাথে একটা বাড়ি ডিফারেন্ট না স্যার ডিফারেন্স এটা ফুল করে নাম্বার 1 ফিজিক্যালি এটা বাড়ি যে ফিজিক্যাল সাইজ অনেক বড় না জি স্যার লার্জ হয় জি অনেক সাইজ বড় হ্যাঁ নাম্বার 1 আর একটা বাড়ি বানাতে নরমালি এক অ্যাকাউন্টিং ইয়ার শেষ হয় না হয় না অ্যাকাউন্টিং ইয়ারে না স্যার অনেক সময় বড় বাড়ি হলে কয়েক মাস লাগে রাইট ওয়ান অ্যাকাউন্টিং আর একটা কথা ওয়ার্কস নরমালি ইন বায়ার্স প্রিমাইস বায়ার আপনি বাড়ি বানাতে অর্ডার দিয়েছেন কন্ট্রাক্টরকে কন্ট্রাক্টর কি তার ফ্যাক্টরিতে বাড়ি বানায় না আপনার বাসায় এসে বানায় হ্যাঁ স্যার বাসায় এসে বাড়ি বানায় তার মানে বায়ার্স প্রিমাইস যিনি বায়ার ওনার বাসায় এসে তার কাজ করে দেয় তার মানে কন্ট্রাক্টররা যে কাজগুলো করে হ্যাঁ কন্ট্রাক্টর যে কাজগুলো করে এনি টাইপের কন্ট্রাক্ট মনে করেন অ্যাকাউন্ট সিস্টেম ডেভেলপ করবো আপনার অফিসে যায় তো অ্যাকাউন্ট ডেভেলপ করতে বিভিন্ন প্রজেক্টও তো এটার আন্ডার পড়ে স্যার যেমন পদ্মা সেতু করা স্যার এটা বললাম তো এগুলো অল প্রজেক্ট যারা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যেগুলো আছে যারা কন্ট্রাক্ট নরমালি কন্ট্রাক্টররা কাজ করে কন্ট্রাক্ট বেসে কাজ করে সেগুলো অল আর এখানে পড়ে সবগুলো এখানে পড়বে তাই না আপনার যে পদ্মা সেতু বলেন যে যা বললেন পদ্মা সেতু যে কোনো সেতু বলেন প্রজেক্ট বা আপনার অফিসে ইয়া করবে কি বলে মানে কম্পিউটার সিস্টেম ডেভেলপ করবে মনে করেন কম্পিউটার সিস্টেম তো কম্পিউটার সিস্টেম যারা ডেভেলপ করবে ওরা কি তার অফিসে করে বসে কাজ করে আপনার অফিসে কাজ করে আপনার অফিসে কাজ করে না এসে জি স্যার তাহলে এই ক্ষেত্রে এই চারটা কন্ডিশন ফুলফিল করে
চারটা কন্ডিশন যে ধরনের আপনার কি বলে কস্ট অবজেক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেখানে কন্ট্রাক্ট কস্টিংটা হয়, ইউজ হয়। তিনটা, তাহলে অল আই স্পেসিফিক অর্ডার, ধ্যান একটি অর্ডার কস্ট কেন বলা হয়? এক কন্ট্রাক্টের সাথে কন্ট্রাক্ট সেপারেট করা সম্ভব না? সম্ভব না, বলেন? স্যার সম্ভব। এক কন্ট্রাক্ট সেপারেট করা সম্ভব। সুতরাং জিএসপি অর্ডার কস্টিং ব্যাচ, এক ব্যাচ রুটির সাথে আরেক ব্যাচ রুটি কি পার্থক্য সম্ভব না? সম্ভব না? সম্ভব হয়? সম্ভব সম্ভব স্যার। সম্ভব। যেমন ধরেন আপনি দেখবেন মাঝে মাঝে ইয়েরা ওই ওষুধ কোম্পানি দেখবেন, ওষুধ কোম্পানি দেখবেন যে পেপারের মধ্যে অ্যাড দেখিয়ে মার্কেট থেকে কোনো একটা ওষুধের একটা ব্যাচটা উইথড্র করে। তার কারণ হইলো কি উইথড্র করে কেন? মনে করেন আপনি রুটি বানাচ্ছেন, হ্যাঁ, 100 রুটি বানানোর ক্ষেত্রে আপনি হয়তো দেখা যাচ্ছে রুটি বানানোর ক্ষেত্রে ভুল করে আপনি লবণ দিয়েছেন বেশি, লবণ বেশি দিলে পুরো ব্যাচটা নষ্ট হয়েছে আপনার, পুরো ব্যাচটা। জি স্যার পুরো নষ্ট, পুরো 100 রুটি নষ্ট হয়েছে। কিন্তু আপনি ফ্যাক্টরিতে হয়তো আর 500 রুটি বানাইছে, তাহলে আপনি কি 500 রুটি খারাপ হয়েছে না 100 রুটি খারাপ হয়েছে? 100 রুটি খারাপ হয়েছে। ওই ব্যাচটা খারাপ হয়েছে, তাই না? ওই ব্যাচটা খারাপ হয়েছে। আপনি কি করবেন? মার্কেট থেকে ওই ব্যাচ নাম্বার রুটি গুলো মার্কেট থেকে উইথড্র করবেন, তাই না? আপনি ইয়েতে দেখবেন ওই যে পেপারের মধ্যে প্রায় ওষুধ কোম্পানি গুলো আপনি দেখবেন যে মান খারাপ হয় কোনো ব্যাচের, পেপার মধ্যে অ্যাড দেয় এই ব্যাচ সমস্ত ওষুধগুলো ফেরত দেন আমাদের, পেপার মাঝে দেখবেন। কারণ হলো ওই ব্যাচে হয়তো ইনগ্রেডিয়েন্ট দেওয়ার সময় ইনগ্রেডিয়েন্ট কম বেশি দিয়ে দিচ্ছে, হ্যাঁ, পরে ধরা পড়ছে যে এটা কম বেশি হয়ে গেছে, পরে ওই ব্যাচটা মার্কেটে উইথড্র করে। তাহলে কোন একটা ভেজাল হইছে। জি, ভেজাল, রাইট। হ্যাঁ, তাহলে এখানে একটা ব্যাচ একটা সেপারেট স্পেসিফিক অর্ডার বলা যায় ব্যাচকে, যেহেতু একটা ব্যাচ একটা অর্ডার সেপারেট একটা বলা যায়, এটাকে বলা যায় না? বলা যায় স্যার, এটা সেপারেট। জি স্যার। আর জবের ক্ষেত্রে প্রতিটা জব একটা সেপারেট অর্ডার, স্পেসিফিক অর্ডার। একটা জব ডিফারেন্ট, তাই না? অ্যাক্টিভ সব। তাহলে খেয়াল করে 3 ধরনের কস্টিং মেথড যে বললাম, জব অর্ডার কস্টিং, ব্যাচ কস্টিং এন্ড কন্ট্রাক্ট কস্টিং। 3 ধরনের কস্টিং মেথড গুলোই আপনার স্পেসিফিক অর্ডার কস্টিং, যেটা আমরা বলছিলাম একটা গ্রুপে বলা যায় না? 3 ধরনের কস্টিং মেথডকে বলা যায় স্যার। তাহলে এখন এক ধরনের, তাহলে আমরা বুঝলাম 3 ধরনের কস্টিং মেথড জিনিসটা কি, নাম্বার 1, এন্ড নাম্বার 2 বুঝলাম কোন কস্টিং মেথড কোন প্রোডাক্টের জন্য বা অবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? এই দুটো পয়েন্ট ক্লিয়ার? একদম ক্লিয়ার স্যার। জি স্যার। তাহলে এক্সাম্পল যেটা বললাম যে কোন একটা প্রোডাক্টের নাম দিয়ে দিলে যে এই প্রোডাক্টের ক্ষেত্রে কোন কস্টিং মেথড অ্যাপ্লিকেবল, পাবেন করতে? উত্তর দেবেন? অবশ্যই স্যার, পারবো ইনশাআল্লাহ পারবো স্যার। যদি বলে কম্পিউটার তৈরি করব, কম্পিউটারের কস্টিং মেথড কি হবে? কম্পিউটার স্যার কম্পিউটার তো জব কস্টিং স্যার। জব কস্টিং স্যার। জব কস্টিং কম্পিউটারে জব হতে পারে, ব্যাচও হতে পারে। হ্যাঁ, আপনি স্পেসিফিক অর্ডারে কাস্টমার যদি কোনো একটা এরিয়া দিয়ে দেয়, অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়, যে নরমালি যে কাস্টমার অর্ডার বেশি হয় কাস্টমার স্পেসিফিক অনুযায়ী অনেক করে, অনেক সময়। আর কোম্পানি যখন আপনি লার্জ অ্যামাউন্টে করে, বুঝছেন, তখন কিন্তু একটা ব্যাচে 100-200 কম্পিউটার একবারে তৈরি করে, বুঝছেন। যার জন্য কম্পিউটারের ক্ষেত্রে দুটো অ্যাপ্লিকেবল, জব নরমালি জব অ্যাপ্লিকেবল, ব্যাচে হতে পারে কম্পিউটারের ক্ষেত্রে। ঠিক আছে? তাই একটু ক্লিয়ার আমাদের? আচ্ছা, দেন কন্টিনিউয়াস প্রসেস কস্টিং, যেটা হলো কন্টিনিউয়াস অপারেশন কস্টিং। এটা কি? এটা বলছিলাম যেসব প্রোডাক্ট গুলো কন্টিনিউয়াসলি অপারেশন হয়, হ্যাঁ, তার মানে এক কস্ট অবজেক্ট থেকে এক কস্ট ডিফাইন করা যায় না। নাম্বার 1 ফেল করে, হ্যাঁ, ফেল করে, এটাই এলো। আর কন্ডিশন যেগুলো আছে একটাও ফুলফিল করে না, হ্যাঁ। এক্সাম্পল মনে করেন আপনি তৈরি করবেন তো তেল তৈরি করবেন,
হ্যাঁ, ক্রুড অয়েল বা এডিবল অয়েল তৈরি করবেন। তেল কি এক তেলের সাথে এক তেল সেপারেট করা সম্ভব? জি না। সম্ভব না। ফিজিক্যালি তেলের সাইজ তো আইডেন্টিফাই করা সম্ভব না, ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু বিন্দু, তাই না? বিন্দু স্যার। ফিজিক্যালি বিন্দু বিন্দু গুলা কস্টিং করা সম্ভব না, তাই না? বের করা সম্ভব না। জি স্যার। আর এটা ইয়ারা ঠিক ঠিক অ্যাকাউন্টিং ইয়ার যদি স্মল যেহেতু প্রোডাকশন গুলো কন্টিনিউয়াস হয়, সারা বছর হয়ে থাকে। আপনার যারা ক্রুড অয়েল সারা বছর হয়ে থাকে, কিন্তু এটা কিন্তু 24 ঘন্টা হয়ে থাকে। হ্যাঁ, সুতরাং তাহলে এটাকে প্রোডাকশন কিন্তু সবসময় হয়ে যাচ্ছে। তার মানে অ্যাকাউন্টিং অ্যাকাউন্ট সারা বছর হয়ে যাচ্ছে, ঠিকই আছে, কন্টিনিউ হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আর ওয়ার্কস নিয়ে ফ্যাক্টরিতে করতে হয়। তার মানে খেয়াল করে দেন, এখানে 3টা কন্ডিশন ছিল, 3 কন্ডিশন, একটা কন্ডিশনও আপনার ফুলফিল করে না, বা এখানকার কোন কন্ডিশন ফুলফিল করে না, কোন কন্ডিশনে। এই ধরনের সিস্টেমে আপনার স্পেসিফিক অর্ডার কস্টিং, তার মানে স্পেসিফিক অর্ডারের কন্ডিশন গুলো আছে, কোন কন্ডিশনে ফুলফিল করবে না এখানে। হ্যাঁ, তাই এই ধরনের কস্টিং সিস্টেমে স্পেসিফিক অর্ডার কস্টিং আপনার, যেহেতু প্রোডাক্টগুলো স্পেসিফিক আইডেন্টিফাই সম্ভব না, তাই কস্টিং মেথডও স্পেসিফিক না। প্রোডাক্ট যেহেতু আপনার কন্টিনিউয়াস, প্রোডাক্ট কন্টিনিউয়াস তৈরি হয়, তাহলে আপনার কস্টিং মেথড হবে কন্টিনিউয়াস। তাহলে এই ধরনের কস্টিং সিস্টেমে আপনি ইউজ হয় প্রসেস কস্টিং। প্রসেস কস্টিং যেখানে, তার মানে মাথা রাখবেন, যেখানে প্রোডাক্ট গুলো কন্টিনিউয়াসলি তৈরি হয়, হ্যাঁ, কন্টিনিউ তৈরি একটার সাথে একটা ডিফারেন্স সম্ভব হয় না, তখন প্রসেস কস্টিং তৈরি হয়। তার মানে আপনার কোনো টাইম ফ্রেম নাই, তখন এটা 24 ঘন্টা চলতে থাকে। হ্যাঁ, মনে করি স্পিনিং মিল। হ্যাঁ, স্পিনিং মিল কি করে, তুলা থেকে সুতা তৈরি করে। সে দেখবেন 24 আওয়ার্স যাচ্ছে আপনার অটোমেটিক যাচ্ছে আপনার তুলা, আরেক দিয়ে সুতা বেরোচ্ছে, তাই না? তাহলে স্পিনিং মিলের আপনাকে এইভাবে জব অর্ডার, ব্যাচ অর্ডার বা করা সম্ভব না? স্যার, এটা তো কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস প্রসেস, এখানে তো শেষ নাই, কোন টাইম ফ্রেম নাই, কন্টিনিউ চলতেছে, কোন টাইম ফ্রেম নাই কোনো, বুঝছেন? আর একটা ডিফারেন্স সম্ভব না। তাই এই ধরনের ক্ষেত্রে কন্টিনিউয়াস যেখানে ম্যানুফ্যাকচারিং প্রসেস হয়, এই আউটপুট গুলো ডিফারেন্স সম্ভব হয় না, সেখানে আপনি ইউজ করবেন স্পেসিফিক অর্ডার কস্টিং না ইউজ করা, কন্টিনিউয়াস প্রসেস, যেটা প্রসেস কস্টিং। ক্লিয়ার? বলেন, 4টা কস্টিং মেথড, 3টা হলো স্পেসিফিক অর্ডার কস্টিং, আরেকটা হলো প্রসেস কন্টিনিউয়াস অপারেশন কস্টিং, প্রসেস কস্টিং। 4টা ক্লিয়ার কিনা বলেন আমাকে? 4টা ক্লিয়ার বলেন? ক্লিয়ার স্যার। যে কোনো প্রোডাক্ট সম্বন্ধে আসলে পারবেন কোন ধরনের কস্টিং মেথড অ্যাপ্লিকেবল পাবেন করতে, যে কোনো প্রোডাক্ট সম্বন্ধে পারবো স্যার। আচ্ছা, এখন আসেন অ্যাকাউন্টিং কিভাবে করবো আমরা। আমরা প্রথম যেটা করতে বললাম যে নেচার পড়লাম এবং কোথায় অ্যাপ্লিকেবল সেটা পড়লাম। হ্যাঁ, এখন করবো অ্যাকাউন্টিং। কিভাবে অ্যাকাউন্টিং করবো আমরা? অ্যাকাউন্টিং অফ accounting under different কোথায় গেল? ঠিক আছে, অ্যাকাউন্ট প্রথমে জব কস্টিং দেখেন। জব কস্টিং দেন, জব কস্টিং কিভাবে করে? জব কস্টিং এ তারা করে কি, যেটা বলছিলাম প্রথমে যে কাজটা করে, যে জবটা তারা নিবে, হতে পারে কাস্টমারের অর্ডার অনুযায়ী হতে পারে, বা এইভাবে নিজেরা জব নিজে নিতে পারে আপনার শোরুমের জন্য। হ্যাঁ, মনে করেন টেবিল করবে,
সে করবে কি প্রতিটা জবের জন্য, যেহেতু আপনার প্রত্যেকটা জবের জন্য বা কস্টের জন্য সেপারেট কস্টিং করবে, আইডেন্টিফাই করে কস্টটা করবে, তাই প্রত্যেকটা জবের জন্য সেপারেট নাম্বার দিবে। হ্যাঁ, মনে করেন জব, হ্যাঁ, জব নাম্বার 001, হ্যাঁ, যে মনে করেন এটা টেবিল বানাচ্ছে, টেবিল 001, হ্যাঁ, নাম্বারটার উদ্দেশ্য হলো যে সেপারেট আইডেন্টিফাই করা, কস্টটা একটা যেটা অবজেক্টটা সেপারেট আইডেন্টিফাই করা এবং তার রিলেভেন্ট কস্ট সেপারেট আইডেন্টিফাই করা, হ্যাঁ, এই নাম্বারটার উদ্দেশ্য। জব নাম্বার হইলো, হওয়ার পরে সেই জবের কস্ট গুলো, হ্যাঁ, জবের কস্ট গুলো আপনার চার্জ করে দেয়। জবের কস্ট চার্জ করে, কেউ চার্জ করে দেন সিম্পল, আপনার আমরা যে দেখছিলাম, আমরা কি বলে দেন জব ম্যাথ, মনে করেন এটা এখানে টেবিল ছিল, মনে করেন, হ্যাঁ, টেবিল ছিল, টেবিলটা কস্টিং করবো আমরা, জব নাম্বার দিলাম। দেওয়ার পরে সে প্রথমে বললাম কি ওই জবে, যেহেতু আপনার ফ্যাক্টরি হচ্ছে, ফ্যাক্টরিতে আপনার ওয়্যার হাউস, যেখানে আপনার কাঠ আছে, ওয়্যার হাউসে আপনার যে রিকুইশন যায় ওই জবের জন্য যায়, ওয়্যার হাউস রিকুইশন যায় যে এতটি কাঠ দেন, তো জব নাম্বার দেয়, যার কাঠ কোথায় লাগবে, জব নাম্বার 001 এতটি কাজ লাগবে। তাহলে এখানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কাঠ বললেন, এটা কি কস্ট আইডেন্টিফাই করা সম্ভব, যে আমি এই জবের জন্য কতটুকু কাঠ আনছি সেটা কস্ট করা আইডেন্টিফাই সম্ভব না, সম্ভব না? স্যার সম্ভব স্যার, কারণ সব এই কারণে যেহেতু আপনাদের ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি যখন কাঠ নিয়েছে তখন রিকুইশন দিয়ে এই জব নাম্বার এতটুকু কাঠ লাগবে রিকুইশন দিয়ে নিয়ে আসছে, রিকুইশন দিয়ে নিয়ে আসছে, তাই কস্ট কত সহজেই এটা ডেবিট করেন। কস্টিং মনে করেন আপনাকে ডেবিট করলে মনে করেন 700 টাকার কাঠ লাগছে মনে করেন, ঠিক আছে। দেন এই জবে কোন ওয়ার্কার কাজ করতেছে, ওয়ার্কার যে আপনার জব কার্ড আছে, জব কার্ডের মধ্যে সে লেখা থাকে কোন জবে সে কত ঘন্টা কাজ করে, হ্যাঁ, তাহলে জবের যেহেতু কত ঘন্টা কোন কাজ করতেছে, তাহলে তার জব কার্ড থেকে আপনার ডাইরেক্ট লেবার কস্টটাও আইডেন্টিফাই করা সম্ভব, যে কত ডাইরেক্ট লেবার কস্ট লাগছে, ঠিক আছে। আর ডাইরেক্ট স্পেস, যেটা স্পেসিফিক জব, ডাইরেক্ট স্পেস কি হবে সেটাও কিন্তু সহজে আইডেন্টিফাই করা সম্ভব, মানে ডাইরেক্ট মেথড। আর ফ্যাক্টরি ওভার অ্যাবজর্ব করবে অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী, হ্যাঁ, যেটা আমরা ফ্যাক্টরি অ্যাবজর্ব শিখছি, আমরা যে অ্যাবজর্ব করে সে ফ্যাক্টরি অ্যাবজর্ব করবে অ্যাকচুয়াল, দিস ইজ বাজেটেড, আমরা বলছিলাম মনে অ্যাবজর্ব করে এ ধ্যান। জবে সব ডেবিট করে কিন্তু আলটিমেটলি ধ্যান যে জবটা আমরা করছিলাম, নাম্বার দিয়েছিলাম, সেই জবটার কস্টিং হয়ে গেল, ধ্যান যোগ করলে তাহলে টেবিলের কস্ট, টোটাল কস্ট 500 হলো জব কস্টিং। দেখেন টেবিলে আমরা কি জব কস্টিং করলাম, একটা টেবিলের কস্ট বিট করলাম, জব কস্টিং করে আমরা কস্ট বিট করতে, ক্লিয়ার কিনা খবর বলেন? ক্লিয়ার না হলে বলেন আমাকে, হলে আগে আগে ঠিক আছে, জব কস্টিং কিভাবে করলাম, ঠিক আছে। আর কথাই বলেন না আপনারা, বলেন কার সমস্যা আছে বলেন, না হলে স্যার ঠিক আছে, সমস্যা নেই কোনো। আচ্ছা হ্যাঁ, আর ব্যাচ কস্টিং খেয়াল করেন, ব্যাচ কস্টিং যেহেতু আমরা বলছিলাম একটা ব্যাচ একটা জব, হ্যাঁ, একটা ব্যাচ যেহেতু একটা জব, তাহলে এই জিনিসটাই খেয়াল করা যায়, সেম জিনিস তারা করে কি ব্যাচ কস্টিং এ এভাবে করে, একটা ব্যাচের জব নাম্বার না দিয়ে ব্যাচ নাম্বার দেয়। আমরা দেখবেন যেটা বলছিলাম যে ফার্মাসি কোম্পানি ওষুধ বানাবে, ওষুধের ব্যাচ নাম্বার দেয়, বুঝছেন, তাহলে ব্যাচ নাম্বার, জি হ্যাঁ, মনে করে সে 1 লাখ প্যারাসিটামল তৈরি করে, মনে করে, হ্যাঁ, বা 100 বেড তৈরি করে, 100 বেড তৈরি করলে ব্যাচ নাম্বার হতে 100 বেড তৈরি করে, মনে করে এই ব্যাচে আছে প্রোডাক্ট কি দেখেন, আপনি দেখছেন প্রোডাক্ট হলো 100 আর বেড তৈরি করবো আমরা, মনে করি, হ্যাঁ, 100 ফুটি তৈরি করবো,
এই হলো ব্যাচ, এই ব্যাচে ব্যাচ নাম্বার 001। এই ব্যাচে 100 বেড তৈরি হচ্ছে মনে করেন। হ্যাঁ, এখন খেয়াল করে দেখেন জাস্ট জব কস্টিং, জবকে যেভাবে করছি সেম ওয়েতে যাবো আমরা। এখানে ধরে নেব একটা ব্যাচই একটা জব। হ্যাঁ, তার মানে 100 বেড যদি একটা ব্যাচ বানাইছি আমরা, 100 বেড মানে একটা জব। জব কস্টিং যে কস্টিং করছিলাম 100 বেডের কস্টিং করা সম্ভব না? সম্ভব না স্যার, সম্ভব। ডাইরেক্ট ম্যাটেরিয়াল ময়দা 100 বেডের জন্য কতটুকু ময়দা লাগবে সেটা কিন্তু হিসাব করে দেওয়া হয়েছে। এখানে কত ঘন্টা লেবার, কত লেবার লাগছে দেওয়া আছে, এক্সপেন্স কত লাগছে, ফ্যাক্টরি অ্যাবজর্ব করতে হবে। তাহলে তার মানে 100 বেডের কস্টিং হলো 500। তবে পার বেড কত? তাহলে নাম এডিশন করতে হবে, নাম্বার অফ ইউনিট দ্বারা ভাগ করবেন। 135 পার বেড কস্টিং হবে। দেন তাহলে জব কস্টিং, ব্যাচ কস্টিং মূল পার্থক্য কি বলেন দেখি? এই কস্টিং যে আমি অ্যাকাউন্টিং করলাম, অ্যাকাউন্টিং পার্থক্য আছে কোনো? হ্যালো? না স্যার, দুটোই তো কস্টিং সিমিলার। সিমিলার, জাস্ট করে একটা জবে কস্টিং, একটা ইউনিটের জন্য আমি কস্টিং করছি, ব্যাচের জন্য কস্টিং করবো, এই হার্ডওয়্যার পার্থক্য। জি ঠিক আছে? জি স্যার। জি স্যার। জব কস্টিং, ব্যাচ কস্টিং শেষ, then কন্ট্রাক্ট কস্টিং। জি। কন্ট্রাক্ট কস্টিং, কন্ট্রাক্ট কস্টিংও আপনি খেয়াল করে দেখেন, যেহেতু এগুলো স্পেস অর্ডার কস্টিং, অর্ডার কাস্টমার অর্ডার অনুযায়ী হয়, এখানে কিন্তু আপনার ওই জব ব্যাচের মতোই কন্ট্রাক্ট নাম্বার দিবেন। মনে করেন কন্ট্রাক্ট নাম্বার 001 দিবেন, কন্ট্রাক্ট নাম্বার। এই কন্ট্রাক্ট কি মনে করেন? এখানে কন্ট্রাক্ট নাম্বার হলো, সে কন্ট্রাক্ট করতেছে মনে করেন, হ্যাঁ, একটা সে কন্ট্রাক্ট করতেছে মনে করেন, সে কম্পিউটার সিস্টেম দরকার নেই, এটা সিভিল ওয়ার্ক, হ্যাঁ, সিভিল ওয়ার্ক এট ধানমন্ডি যেটা আছে, ধানমন্ডি একটা কাজ পাইছে, সিভিল ওয়ার্ক বা বিল্ডিং বানায় মনে করেন, হ্যাঁ, ধানমন্ডি এত নাম্বার, ধানমন্ডি নাম্বার 2 রোড 2, হ্যাঁ, এই যে একটা কাজ করতে সিভিল ওয়ার্ক বিল্ডিং বানাচ্ছে, ধানমন্ডি রোড 2 তে মনে করেন বানাচ্ছে, হ্যাঁ, কাস্টমার। এটাকে ধরেন একটা কি বলে জব। এটা কি জব কস্টিং মতো সিমিলার। এখানে যে ডিফারেন্স গুলো খেয়াল করে দেখেন, এখানে হলো আপনার ডাইরেক্ট ম্যাটেরিয়াল সিমিলার হচ্ছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্স দিচ্ছেন আপনি, হ্যাঁ, ওভারহেড দিচ্ছেন, হ্যাঁ, সবই দিচ্ছেন। সিমিলার হলো যেহেতু এখানে একটা অ্যাকাউন্টিং ইয়ার শেষ হয় না, তাই এখানে কিন্তু আপনার যে কাজটা করা লাগে, আপনারা যারা আইএস অনুযায়ী আপনারা কি করবেন, এখানে ওয়ার্কিং প্রসেস আপনার যেটা আছে, যে স্টেজ কমপ্লিশন যেটা আছে, যেটা এখন বর্তমানে স্টেজ কমপ্লিশন নাই, I-15 চলে গেছে, তার স্টেজ কমপ্লিশন অনুযায়ী আপনার ওয়ার্কিং প্রসেস, ক্লোজিং ব্যালেন্স এবং কতটুকু ফিনিশ হয়েছে ওই কাজগুলো বের করে কমপ্লিশন অনুযায়ী আপনার ক্যারি ফরওয়ার্ড করা লাগে, এক বছরে ক্যারি ফরওয়ার্ড করা লাগে, বুঝছেন? হ্যাঁ, তার মানে আপনার আলটিমেটলি এটা শেষ হবে কস্টটা, হ্যাঁ, আর আলটিমেটলি কস্ট শেষ হবে ওই 5 বছর শেষ হলে, মনে করেন 5 বছর, এই 5 বছরের সমস্ত কস্ট অ্যাড হওয়ার পরে আলটিমেটলি এর কস্ট হবে। আর উইদিন দ্য পিরিয়ড প্রতি বছর করা হয় অ্যাকাউন্টিং ইয়ারে, যে ওয়ার্কিং প্রসেস স্টেজ কমপ্লিট হয়ে যায়, ওয়ার্কিং প্রসেস বের করে ক্যারি ফরওয়ার্ড করে, মানে ওয়ার্কিং প্রসেস এটা, হ্যাঁ, আর কোনো পার্ট যদি কমপ্লিট হয়ে যায় ওটা ফিনিশ হয়ে যাবে পার্টটা, হ্যাঁ, কোনো মানে একটা পার্ট যদি ফিনিশ হওয়ার কথা, তাহলে সিম্পল, তাহলে পুরো কস্টটা, পুরো বাড়ির কস্টটা কত হবে? পুরো বাড়ির কস্ট হলো হোল 5 ইয়ার্স যা হবে যোগ করার পরে আলটিমেটলি দিস কস্ট। ক্লিয়ার? এবার ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার, এটা বুঝছি। জি স্যার। তাহলে হ্যাঁ, তাহলে এখানে আপনার ওই ইয়ের মতোই, এই যেহেতু অ্যাকাউন্টিং ইস্যুটা এখানে আইএফআরএস ইস্যু, তাই নরমালি কস্ট অ্যাকাউন্টিং এ কন্ট্রাক্ট কস্টিং এর বড় কোনো অঙ্ক দিবেন আপনাকে,
এক্সাক্ট কন্ট্রাক্ট দেখার জন্য আপনাকে মানে এই ধরনের দিবে, বুঝছেন? যেহেতু অ্যাকাউন্টিং ইস্যু আইএফআই চেঞ্জ হয়ে আইএফআই 15 চলে গেছে আপনার, রেজিস্টার কমপ্লিশন মেথড ওইভাবে নাই, তাই এটা কিন্তু রুল সেন্সে কন্ট্রাক্ট কস্টিংটা স্যার কি রকম বলছেন স্যার? মানে 5 বছর হলে 5 দিয়ে ভাগ করব? ভাগ করবেন কেন? একটা ইউনিট একটা ইউনিট তো ভাগ করবেন কেন? পুরো একটা না, আচ্ছা স্যার, জি আর স্যার। একটা তো 5 বছরে 5 বছর সব যোগ করলে কষ্ট আসবে, তাই না? পুরো বিল্ডিং বানাচ্ছে, পুরো বিল্ডিং কত দরকার আপনার, তাই না? তার মানে 1 বছর কস্ট 1 বছর আলটিমেটলি ক্যারি ফরওয়ার্ড হয়ে পরের বছর চলে যায়, আবার ক্লোজিং হয়ে পরের বছর চলে যায়, আলটিমেটলি সব যোগ করে কিন্তু আলটিমেটলি বিল্ডিং কস্ট হয়, তাই না? কন্ট্রাক্ট কস্ট, কন্ট্রাক্ট কস্ট তাহলে এখানে বড় কোনো ব্যাপারই দিবে না, যে বড় অঙ্ক যেটা আছে এই ধরনের দিবে না, ছোটখাটো যেটা নেচার দিবে, কোথায় আপনি কি বল এগুলা বা ছোটখাটো যোগ করে আপনাকে বলে দেবে কন্ট্রাক্ট কস্টে কন্ট্রাক্টের কস্ট কত। আপনি বলে যে মনে করেন সেইভাবে দিল, মনে করেন কোম্পানি ইজ, দেখেন বিল্ডিং এ 5-story home at Dhanmondi. তো ঠিক আছে, the company started this seal work in last year. দেখেন বললো last year total cost incurred by the company টাকা 10 lakh, of which I feel like 40 এত lakh amount of material were lying at the site. During the year, additional টাকা 50 lakh, and is the cost. ঠিক আছে, what is the চলে গেল তো কোথায়, মুছে গেছে, দেখ মুছে গেছে। জিনিসটা বুঝছেন কি বলছে? হ্যালো, জি না স্যার, বুঝি না, একটু লেখা তো মুছে গেছে, বুঝতে পারিনি। আর লেখার সময় নেই, আর চলে গেছে লেখা। সে বলছে লাস্ট ইয়ার বিল্ডিং কন্ট্রোল জেড দিলে চলে আসবে আবার। আসে না চলে গেছে। দেখেন ও বলছে যে লাস্ট ইয়ারে, দেখেন খেয়াল করেন, লাস্ট ইয়ারে খরচ হয়েছিল বলছে মনে করেন 1 crore টাকা, আর তার মধ্যে ক্লোজিং এ সময়ে আপনার 5 লাখ টাকার ম্যাটেরিয়াল রয়ে গেছে in at the site, right? আর কারেন্ট ইয়ারে খেয়াল করে দেখেন, এরকম করে কেন এটা?
এর স্টপ করলে কেন, কি সমস্যা হয়েছে এটা? স্যার ল্যাপটপ মনে হয় হ্যাং হয়ে গেছে, অনেকক্ষণ ধরে তো ক্লাস চলতেছে, সেই কারণে হইতে পারে সম্ভবত। হ্যাং হলো কোথায়? কোথায় হ্যাং হলো? মাথা নষ্ট হয়ে গেছে আছে সম্ভবত। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কারেন্ট ইয়ারে সে বললো কারেন্ট ইয়ার, তাই না? জি স্যার। অ্যাডিশনাল টাকা, কারেন্ট ইয়ারে এডিশনাল মানে টাকা 60 লাখ টাকা কস্ট হয়েছে। And finished the work. And requirement is what is the contract cost? ঠিক আছে, কস্ট কত হতে হবে? তাহলে সিম্পল করে কত হবে? আপনি দেখেন লাস্ট ইয়ারে আপনার খরচ, তার মানে আপনি বলছেন কন্ট্রাক্ট কস্টিং হবে পুরো লাইফ শেষ হবে, যখন কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে তখন সব যোগ করে কস্টিং হবে, বুঝছেন? এন্ড তার মধ্যে 2 বছর কাজ হয়েছে, 2 কষ্ট। প্রথম বছর 1 কোটি টাকা খরচ হয়েছিল, এর মধ্যে 5 লাখ টাকা ছিল আপনার মেটাল ওয়ার্কের প্রসেস ছিল। দেখেন তাই 5 লাখ টাকা কিন্তু ইউজ হয় নাই, 5 লাখ ইউজ হয় নাই। কারেন্ট ইয়ারে অ্যাডিশনাল কস্ট ইনকার 60,000, ঠিক আছে? তাহলে 60 লাখ। জি স্যার। 60 লাখ, তাহলে এটা কন্ট্রাক্ট কস্ট কত তাহলে? 1 কোটি 60 লাখ। 1 কোটি 55 লাখ স্যার। হ্যাঁ 1 কোটি 60 লাখ টাকা স্যার। এটা হবে 1 কোটি 60 লাখ হবে। কারণ খেয়াল করে দেখেন লাস্ট ইয়ারে খরচ ছিল 95 লাখ, খেয়াল করে দেখেন। হ্যাঁ, লাস্ট ইয়ারে খরচ ছিল 95 লাখ, ঠিক আছে? কারেন্ট ইয়ারে খেয়াল করে দেখেন 60 লাখ তো এডিশনাল হয়েছে, কিন্তু এই যে লাস্ট ইয়ারে 5 লাখ টাকা ছিল ম্যাটেরিয়াল ছিল সাইডে ছিল, এই সম্বন্ধে এখানে বলে না কিন্তু। দেখেন শেষে এসে বলে নাই কোন ধরনের ম্যাটেরিয়াল রয়ে গেছে কিনা। তার মানে কি এই 5 লাখ টাকাও কিন্তু এই বছরে ইউজ হয়ে গেছে, মানে এটা তার মানে এই বছরে এসে এই 5 লাখ ইউজ হয়েছে, তার মানে অ্যাকচুয়ালি হবে 1 কোটি 60 লাখ। অনেকে ভুল করে মনে করবে 95 প্লাস 60 155 ভুল করে, বুঝছেন? কিন্তু ট্রিক্স আছে, এই ক্লোজিং যেটা ছিল ম্যাটেরিয়াল প্রাইস ইউজ হয় না, নিউজটা এখানে কিন্তু বলে নাই। তার মানে এখানে আপনি কস্টিং করবেন, কন্ট্রাক্ট কস্টিং করবেন এট দ্য এন্ড অফ দ্য লাইফ অফ দ্য প্রজেক্ট। হ্যাঁ, লাইফ অফ দ্য প্রজেক্ট শেষ করবেন, লাইফ অফ দ্য প্রজেক্ট শেষ হতে 2 বছর পরে। 2 বছরের মধ্যে আপনার টোটাল কস্ট কত লাগছে? তার মানে 1 কোটি পুরো ইউজ হচ্ছে এখানে, আর এখানে 60 লাখ ইউজ হচ্ছে। এই যে 5 লাখ ছিল এখানে 95 লাখ ইউজ হলো, 5 লাখ কিন্তু এখানে ইউজ হয়ে গেছে, কিন্তু এখানে বলে নাই। ক্লিয়ার হয়েছে এবার? স্যার ক্লোজিং যেটা, এটা কি লাস্ট ইয়ারের ক্লোজিং? লাস্ট ইয়ার ক্লোজিং, রাইট। হ্যাঁ, লাস্ট ইয়ার ক্লোজিং, লাস্ট ইয়ার কারেন্ট ইয়ার ক্লোজিং বলেন না আপনাকে। কারেন্ট ইয়ার ক্লোজিং যদি বলে নাই তাহলে বুঝতে হবে লাস্ট ইয়ার ক্লোজিং এটা ইউজ হয়ে গেছে কারেন্ট ইয়ারে, ঠিক আছে? স্যার কারেন্ট ইয়ার স্যার 60 লাখের ভিতরে 5 লাখ ইউজ হয়ে গেছে না, সেটা তো এডিশনাল বলছে। স্যার তো 5 লাখ 5 লাখ 5 হইছে স্যার, না 60 হইছে 5 হইছে। 5 হয়েছে, রাইট। হ্যাঁ, তার 5 লাখ টাকা কি স্যার 1 কোরের ভিতরে ইনক্লুড? হ্যাঁ 1 কোটি একদম রাইট। হ্যাঁ, 1 কোটির ভিতরে 5 লাখ ছিল, তার মানে গত বছর ইউজ হয়েছে 95 লাখ। হ্যাঁ, এই বছরে 60 লাখ এডিশনাল হইতে গত বছর যে স্টকটা ছিল সাইডে পড়েছিল ইউজ হয় নাই, সেটাও কিন্তু ইউজ হয়ে গেছে। কারণ ক্লোজিং এ কারেন্ট ইয়ার শেষে ক্লোজিং কিছু বলে নাই যে আছে কি নাই, তার মানে ক্লোজিং থাকলে বলে দিত, যে ক্লোজিং নাই কিছু ধরে নিতে হবে এই 5 লাখ টাকা এই বছর ইউজ হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে এবার কন্ট্রাক্ট কস্টিং? জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের জব কস্টিং, ব্যাচ কস্টিং, কন্ট্রাক্ট কস্টিং মানে স্পেসিফিক অর্ডার কস্টিং আমাদের পুরো শেষ, এখানে আর পড়ার কিছু নাই। হ্যাঁ জি স্যার। আগান। এর বাইরে আপনার এক্সাম 2 ধরনের প্রশ্ন দিবে। এক ধরনের প্রশ্ন দিবে আপনাকে এই প্রোডাক্টের জন্য কি কস্টিং অ্যাপ্লিকেবল, সুইটেবল, এটা এক ধরনের প্রশ্ন দিবে। আরেক ধরনের প্রশ্ন যেটা ছোট ছোট অঙ্ক দিয়ে দিবে, এটাতে জব কস্টিং বের করেন, ব্যাচ কস্টিং, এই ব্যাচের কস্টিং বের করেন, বা এই কন্ট্রাক্ট কস্টিং বের করেন, যেটা এক্সাম্পল দিলাম আমি, এই ধরনের কোশ্চেন দিবে। এই 2 ধরনের কোশ্চেন দিবে, ঠিক আছে? ওকে, জি স্যার, ওকে। রাইট। দেন
কন্টিনিউয়াস প্রসেস কস্টিং, কন্টিনিউয়াস অপারেশন কস্টিং আমরা করব। যেটা আপনাদের বইতে অনলি ওয়ান কস্টিং মেথড আছে, যে